এটার নাম যকৃত। যকৃতের যে কাজ, যকৃত থেকে পিত্তরস করিতে হয়, আমরা পিত্তরস পর্যন্ত আমরা পড়ছিলাম গত দিনে। আজকে তারপরে থেকে বাকি অংশটা আমরা পড়বো। আচ্ছা, সে আর শুরুতেই কি আছে, অগ্নাশয়। ঠিক আছে, অগ্নাশয় কি এটা সম্পর্কে তোমরা সমন্বয় ও নিয়ন্ত্রণ চ্যাপ্টারটাতে অলরেডি পড়ছো, যে অগ্নাশয় একটা মিশ্র গ্রন্থি। ঠিক আছে, এটা একটা মিশ্র গ্রন্থি। কিসের মতো আকৃতি? মরিচের মতো আকৃতি বিশিষ্ট, গোলাপি ধূসর বর্ণের। দৈর্ঘ্যটা কত? 12 থেকে 15 সেন্টিমিটার। এগুলো তোমরা জানো যে অগ্নাশয়ের একটা মাথা থাকে, এই মাথা, মাঝখানের অংশটা হচ্ছে দেহ, আর শেষের অংশটা হচ্ছে লেজ। হ্যাঁ, আর অগ্নাশয়ের ভিতরে যে প্রধান নালীটা সৃষ্টি হয় সেটার নাম কি? উইরসাং এর নালী। আমরা যদি একটু করে দেখি, এই যে অগ্নাশয়ের যে বহিঃখরা অংশ আছে, বহিঃখরা অংশে কোষগুলো মিলিতভাবে একটা নালীপথ সৃষ্টি করে, ছোট ছোট নালীপথ সৃষ্টি করে সবগুলা বহিঃখরা অংশ। আর সব ছোট ছোট নালীগুলা মিলে, এই যে নালীগুলো মিলে একটা প্রধান নালী সৃষ্টি করতেছে। এই নালীটার নাম কি? এটা হচ্ছে উইরসাং এর নালী বা ডাক্ট অফ উইরসাং। আচ্ছা, তাহলে এটা হচ্ছে অগ্নাশয়ের বহিঃখরা অংশ। আচ্ছা, বহিঃখরা অংশটাকে কি নামে ডাকা হয়? অ্যাসিনাস নামে ডাকা হয়। আচ্ছা, আর অন্তঃখরা অংশ যেটা আছে, এই যে অন্তঃখরা অংশের মধ্যে রক্তনালী থাকবে, হরমোন খরিত হবে, সেই খরিত হরমোন গুলো রক্ত দিয়ে পরিবাহিত হয়ে দেহের বিভিন্ন অংশে যাবে। ঠিক আছে, আচ্ছা। তো এই অন্তঃখরা অংশ যেটা, অন্তঃখরা অংশটার নাম কি ছিল? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। যেহেতু বহিঃখরা এবং অন্তঃখরা দুই ধরনের গ্রন্থি কোষই এখানে আছে, সেই জন্য আমরা অগ্নাশয়টাকে কি বলি? একটা মিশ্র গ্রন্থি বলি। ঠিক আছে, আচ্ছা। তো পরের পাতায় গিয়ে তোমরা ওই যে অগ্নাশয়ের বহিঃখরা অংশটাকে এসিনাস বলে, এগুলো পড়বা, এগুলো জানো বা এখনই বললাম যেগুলা। আচ্ছা, অন্তঃখরা অংশ। আচ্ছা, আর অন্তঃখরা অংশে যে 4 ধরনের কোষ পাওয়া যায়, 4 ধরনের কোষ কি কি? আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ, পিপি কোষ। এগুলোও তোমরা সমন্বয় নিয়ন্ত্রণের অধ্যায়টাতে পড়ছো। কোন কোষ থেকে কি করিতে হয়, সেটার কাজ কি? আলফা কোষ থেকে গ্লুকাগন করিতে হয়, সেটার কাজ হচ্ছে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করা। বিটা কোষ থেকে ইনসুলিন করিতে হয়, এর কাজ কি? যে এটাও গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে। নিয়ন্ত্রণটা কি রকম? গ্লুকাগন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়, ইনসুলিন রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়। ডেল্টা কোষ থেকে কি করতে হবে? সোমাটোস্ট্যাটিন কি করে? আলফা ও বিটা কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। আলফা ও বিটা কোষ এটা কিসের? অগ্নাশয়েরই তো আলফা ও বিটা কোষ। তাহলে খেয়াল করো যে এই যে আলফা ও বিটা কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করতেছে সে, তার মানে সে কিসের ক্ষরণ নিয়ন্ত্রণ করতেছে? অগ্নাশয়েরই ক্ষরণ নিয়ন্ত্রণ করতেছে, তাই না? আচ্ছা, তারপরে পিপি কোষ, এটা প্যানক্রিয়াটিক পলিপেপটাইড ক্ষরণ করে, এটা ক্ষুধা নিবারণের ক্ষেত্রে আমাদের একটা ভূমিকা আছে এটার। আচ্ছা, তারপরে অগ্নাশয় থেকে প্রতিদিন কি পরিমাণে অগ্নাশয় রস খরিত হয়, এগুলো পড়বা। আর তেমন কিছু নাই এখানে অগ্নাশয়ের মধ্যে। আচ্ছা, পরের পাতায় চলে যাবা। পরের পাতায় গিয়ে দেখবো আমরা গ্যাস্ট্রিক গ্রন্থি। এগুলো নিয়ে গত ক্লাসেও আমরা কিছু আলোচনা করছিলাম, যে আমাদের পাকস্থলী যেটা আছে, পাকস্থলীর প্রাচীরে যে কয়েকটা স্তর আছে, সেরোসা, তারপরে মাসল লেয়ার, পেশি স্তর, তারপরে সাবমিউকোসা, মিউকোসা। হ্যাঁ, মিউকোসা স্তরটাতে কি আছে? গ্যাস্ট্রিক পিট আছে, তাই না? তোমরা গত ক্লাসে দেখছিলে, আজকেও একটু দেখো, রিভিউ করে দিচ্ছি। এই যে এরকম পাকস্থলীর প্রাচীর, একদম ভিতরের যে স্তরটা মিউকোসা, হ্যাঁ, সেই মিউকোসা স্তরে এরকম কি আছে? গ্যাস্ট্রিক পিট, কিছু এরকম কূপ আছে। সেই কূপের প্রাচীরে যে কোষগুলো, সেগুলোই হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি হিসেবে কাজ করে। এখানে বিভিন্ন ধরনের কোষ থাকে, হ্যাঁ, জি কোষ, মিউকাস কোষ, হ্যাঁ, তারপরে হচ্ছে কি প্যারাইটাল কোষ বা অক্সিনটিক কোষ, হ্যাঁ, এই যে বিভিন্ন রকমের কোষ এখানে আছে। চিফ কোষ আছে। চিফ কোষ থেকে কি করিতে হয়? মূল এনজাইম গুলা, হ্যাঁ, পেপসিনোজেন, রেনিন, সেগুলা করিতে হয়। প্যারাইটাল কোষ থেকে কি করিতে হয়? এইচসিএল অ্যাসিড করিতে হয়। মিউকাস কোষ থেকে মিউকাস করিতে হবে। ঠিক আছে, এরকম কোন কোষ থেকে কি করিতে হয় এবং কোষগুলো কতগুলো আছে, এরকম গ্যাস্ট্রিক গ্রন্থি কতগুলো আছে, কিছু সংখ্যাগত বিষয় আছে ইম্পর্টেন্ট খুবই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই যে মিউকোসা স্তরটা, এই মিউকোসা স্তরের এপিথেলিয়ামটা কি ধরনের এপিথেলিয়াম? এটা হচ্ছে স্তম্ভাকার এপিথেলিয়াম, মানে কি কলামনার এপিথেলিয়াম। এরকম তোমরা একটু একটা লিস্ট করবা, নিজেদের সুবিধার জন্য একটা লিস্ট করবা, এপিথেলিয়ামের লিস্ট, হ্যাঁ, কোথায় কোথায় কি এপিথেলিয়াম পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, বলো তো দেখি যে আমাদের নেফ্রন যেটা, নেফ্রনের রেনাল কর্পাসল, হ্যাঁ, রেনাল কর্পাসলের যে বোম্যান্স ক্যাপসুল যেটা ছিল, বোম্যান্স ক্যাপসুলের বাহিরের প্রাচীর, অর্থাৎ হচ্ছে প্যারাইটাল স্তরটা, এটা কি এপিথেলিয়াম দ্বারা গঠিত? কিউবয়েডাল। আইসাকার, স্কোয়ামাস, স্কোয়ামাস এপিথেলিয়াম। তারপরে অ্যালভিওলাসের প্রাচীর কি ধরনের এপিথেলিয়াম ছিল? স্কোয়ামাস। অ্যালভিওলাসের প্রাচীর স্কোয়ামাস। তারপরে ট্রাকিয়ার অন্তর্গাত্রে বা ব্রঙ্কিওল, এগুলাতে কলামনার, হ্যাঁ, এগুলাতে কলামনার।
তারপরে নেফ্রনের ওই রেনাল কর্পাসল বাদ দিয়ে বাকি যে মোটা অংশটা, হ্যাঁ মোটা অংশটা কিউবয়েডাল, Cuboidal. প্রক্সিমাল প্যাচানো নালীতে কিউবয়েডাল, ডিস্টালে কিউবয়েডাল, তারপরে সংগ্রাহী নালীতে কিউবয়েডাল। ওখানে আবার মাঝখানে লুপোফেনলির চিকন অংশ যেটা, চিকন অংশটার মধ্যে কি আছে, স্কোয়ামাস এপিথেলিয়াম। এরকম তোমরা একটা লিস্ট বানাবা, পুরো বইয়ের মধ্যে কোথায় কি কি এপিথেলিয়াম আছে একটা লিস্ট বানাবা, তোমাদের খুবই কাজে আসবে। ঠিক আছে, ভর্তি পরীক্ষায় যদি কাজে নাও আসে, হ্যাঁ তুমি ওই চান্স পাওয়ার পরে যে মেডিকেলে পড়বা, ফার্স্ট ইয়ারে তোমাকে এগুলা বলতে বলতে মুখের ফেনা তুলে ফেলতে হবে। ঠিক আছে, স্যাররা সবসময় জিজ্ঞেস করে এই এইখানে কি আছে, ওইখানে কি আছে, ওইখানে কি আছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, তো এগুলো ভর্তি পরীক্ষার জন্যও ইম্পর্টেন্ট। ঠিক আছে, এমন না যে ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, ভর্তির জন্যও ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে আমাদের মিউকোসা স্তরে কি পাবো আমরা, কলামনার এপিথেলিয়াম পাবো। ঠিক আছে, কলামনার এপিথেলিয়াম আর কোথায় আছে, শ্বাসনালীতে, ট্রাকিয়াতে, ব্রঙ্কাসে, ব্রঙ্কাই, ব্রঙ্কিউল, এই সমস্ত জায়গায় আছে। আচ্ছা, আর এরকম ওই যে গ্যাস্ট্রিক পিট যে দেখলা গর্তগুলা, কতগুলা গ্যাস্ট্রিক পিট আছে, 3.5 মিলিয়ন গ্যাস্ট্রিক পিট আছে। আর এই গ্যাস্ট্রিক পিট গুলার মধ্যে গ্যাস্ট্রিক গ্রন্থি কতগুলা আছে সেটা একটু লিখে রাখবা, এটা হচ্ছে 40 মিলিয়ন বা 4 কোটি গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে। হ্যাঁ, আর একজন পূর্ণবয়স্ক মানুষ প্রতিদিন কি পরিমাণে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করবে, 2 লিটার গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করবে। এখানে একটু তোমরা অবলিক দিয়ে পাশে সাইড নোট লেখো 2.5 লিটার, 2.5 লিটার। যদি অপশনে 2 লিটার না থাকে, তোমাকে বলছে যে দৈনিক কি পরিমাণে গ্যাস্ট্রিক জুস খরিতে হয়, হ্যাঁ তুমি দেখলা যে উত্তরগুলা এরকম 1 লিটার, 1.5 লিটার, 2.5 লিটার, 3 লিটার, তখন কি দিবা, তখন তুমি 2.5 লিটার দিবা। অন্য আরেকটা বইতে 2.5 লিটার লেখা আছে। ঠিক আছে, তাহলে এখানে দৈনিক কি পরিমাণে গ্যাস্ট্রিক জুস খরিতে হয়, 2 লিটার। প্রথম কথা 2 লিটার, অপশনে 2 লিটার নাই, তখন কত, তখন হচ্ছে 2.5 লিটার। ঠিক আছে, আচ্ছা তাহলে এই জিনিসগুলো পড়লা। আর এই যে কি কি কোষ আছে, কোন কোষ থেকে কি খরিতে হয় খেয়াল করবা, খুবই ইম্পর্টেন্ট। অক্সেন্টিক কোষ বা প্যারাইটাল কোষ থেকে কি খরিতে হয়, এইচসিএল অ্যাসিড। মিউকাস থেকে এটা, এটা থেকে এটা, এগুলো আমি বলতেছি না, পড়বা। আরেকটা কি কোষ আছে, জি কোষ। জি কোষ থেকে খরিত হয় গ্যাস্ট্রিন হরমোন। ঠিক আছে, আর গ্যাস্ট্রিন হরমোনের কাজ কি, পাকস্থলীর প্রাচীর থেকে এইচসিএল অ্যাসিড ক্ষরণকে উদ্দীপ্ত করা। মানে গ্যাস্ট্রিন হরমোনটা কাকে উদ্দীপ্ত করে, আমাদের প্যারাইটাল সেলকে উদ্দীপ্ত করে। প্যারাইটাল সেল থেকে তখন এইচসিএল খরিত হবে। তাহলে আমরা যদি একটা প্রশ্ন করি তোমাকে, যে এই যে জি সেল থেকে খরিত হওয়া গ্যাস্ট্রিন প্যারাইটাল সেল থেকে এইচসিএল ক্ষরণ উদ্দীপ্ত করে, অথবা একটু আগে অগ্নাশয়ের মধ্যে তোমরা দেখলাম যে কি অবস্থা, সোমাটোস্ট্যাটিন যেটা, হ্যাঁ সেটা হচ্ছে 3 নাম্বার কোষটা থেকে খরিত হয়, খরিত হয়ে নিয়ন্ত্রণ করে কোন কোন কোষকে, আলফা কোষ আর বিটা কোষের কাজকে নিয়ন্ত্রণ করে। তাহলে এই রকমের যে নিয়ন্ত্রণটা, এটা কি ধরনের নিয়ন্ত্রণ বলতো? কি, এটা কি ধরনের নিয়ন্ত্রণ? স্বয়ংক্রিয়। স্বয়ংক্রিয়। আচ্ছা, রাসায়নিক নিয়ন্ত্রণটা 3 প্রকারের ছিল, অটোক্রাইন, প্যারাক্রাইন, এন্ডোক্রাইন। এটা কোনটা? প্যারাক্রাইন। এন্ডোক্রাইন। স্যার এটা অটোক্রাইন। এটা প্যারাক্রাইন। হ্যাঁ, একটা কোষ থেকে খরিত হওয়া হরমোন পার্শ্ববর্তী কোষের কাজকে নিয়ন্ত্রণ করলে সেটাকে আমরা কি বলি, প্যারাক্রাইন নিয়ন্ত্রণ। আচ্ছা, এগুলো একটু খেয়াল করবা। এই যে পড়তেছো যে জি কোষ থেকে গ্যাস্ট্রিন খরিত হয়, গ্যাস্ট্রিনটা এইচসিএল অ্যাসিড ক্ষরণকে নিয়ন্ত্রণ করে, তো এটা কি হলো, প্যারাক্রাইন সমন্বয় হলো। ঠিক আছে, বইয়ের মধ্যে কিন্তু এরকম মানে ডাইরেক্ট বলা নাই, কিন্তু উজ্জ্বলভাবে এরকম অনেক উদাহরণ রয়ে গেছে। হ্যাঁ, যেমন এই যে আরেকবার দেখো, ডেল্টা কোষ থেকে কি খরিত হয়, সোমাটোস্ট্যাটিন। এটা কিসের ক্ষরণ নিয়ন্ত্রণ করে, আলফা কোষ ও বিটা কোষের ক্ষরণ। তাহলে এটা কি নিয়ন্ত্রণ হয়ে গেছে, এটা প্যারাক্রাইন নিয়ন্ত্রণ হয়ে গেছে। আবার আলফা কোষ থেকে যেটা গ্লুকাগন সেটা আবার বিটা কোষকে বাধা দেয়, বিটা কোষ থেকে যেটা ইনসুলিন সেটা আলফা কোষকে বাধা দেয়, ওটাও আবার কি নিয়ন্ত্রণ হয়ে গেছে, প্যারাক্রাইন নিয়ন্ত্রণ হয়ে গেছে। তাহলে জিনিসগুলো একটু খেয়াল করবা। আচ্ছা, তারপরে তাহলে এখান থেকে এইটুকুই, গ্যাস্ট্রিক জুসের উপাদান এগুলো পড়তে হবে না। আচ্ছা, আন্তরিক গ্রন্থি, এরকম আমাদের ক্ষুদ্রান্ত্রের প্রাচীরের মধ্যেও কি আছে, গ্রন্থি আছে। দেখো এই ক্ষুদ্রান্ত্রের প্রাচীরের মধ্যে এই ভিতরের স্তর, যেটা ভিতরের স্তরে এই যে আঙ্গুলের মতো যে প্রবর্ধন, এই আঙ্গুলের মতো প্রবর্ধন গুলার নাম কি, ভিলাই। ঠিক আছে, আচ্ছা তো এটার যদি আমরা গঠন দেখি, এই যে ভিলাইয়ের প্রাচীরে কি আছে, মাইক্রোভিলাই। ঠিক আছে, আচ্ছা, আর সেগুলা হচ্ছে যে কোষগুলা দ্বারা গঠিত, সেই কোষগুলা থেকেই বিভিন্ন রকমের এনজাইম খরিত হয়। এই কোষের মধ্যেই কি আছে, গবলেট সেল আছে, শোষণক্ষম সেল আছে,
তারপরে প্যানেট কোষ আছে, হ্যাঁ, ক্রিপ্ট অফ লিভার কোন আছে, এই যে এই জায়গাটা এটা কি ক্রিপ্ট অফ লিভার কোন, এই পুরো জিনিসটা, ঠিক আছে। এই যে এগুলা হচ্ছে কি প্যানেট কোষ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে কোষগুলা, এগুলা কিসের মধ্যে? আসলে ভিলাইয়ের প্রাচীরের মধ্যে। এই ভিলাইয়ের প্রাচীরে যে কোষগুলা দেখলা, এই কোষগুলা থেকেই এনজাইম গুলা খরিত হবে এই নালীর মধ্যে, এই নলের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, তো সেই কোষগুলা কি কি আছে সেই নামগুলো একটু পড়তে হবে। খেয়াল করো যে অন্ত্রের মিউকোসাই স্তরে কিছু এককোষী গ্রন্থি আছে যেগুলো এনজাইম ক্ষরণ করে। তার মানে এখানে আবার কি হয়ে গেল বলতো? এককোষী গ্রন্থির উদাহরণ নিচের কোনটা, ঠিক আছে। তাহলে এককোষী গ্রন্থিগুলো কি কি পাওয়া যাচ্ছে? শোষণকর্ম কোষ, গবলেট কোষ, এই নামগুলা পড়বা। আর এই সমস্ত কোষ থেকে মিলিতভাবে যে রাসায়নিক পদার্থগুলা খরিত হচ্ছে সম্মিলিতভাবে, হ্যাঁ, পুরা কি বলে তরলটাকে একত্রে কি নামে ডাকা হয়? আন্তরিক রস বা সাক্কাস এন্টারিকাস, হ্যাঁ, সাক্কাস এন্টারিকাস। আচ্ছা, নিচে গিয়ে এনজাইম পিত্তরসের পার্থক্যটা পড়বা। আর এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মেমব্রেন এনজাইম, হ্যাঁ, মেমব্রেন এনজাইম। তোমরা প্লাজমা মেমব্রেনের গঠন পড়ছো নিশ্চয়ই। আচ্ছা, প্লাজমা মেমব্রেনের গঠনের ক্ষেত্রে সবচেয়ে গ্রহণযোগ্য মডেলটার নাম কি বলতো? আচ্ছা, ফ্লুইড মোজাইক মডেলে যে প্রোটিন গুলো থাকে, প্রোটিন গুলা কয় প্রকারের ছিল? তিন প্রকার কি ছিল? ঝিল্লি, আন্তঃলিগাল। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই যে প্রোটিন গুলা, এই প্রোটিন গুলা কি হিসেবে কাজ করে? এনজাইম হিসেবে কাজ করে বা রিসেপ্টর হিসেবে কাজ করে, হ্যাঁ। মানে এই যে প্রোটিন গুলা আছে মেমব্রেনের মধ্যে, প্রোটিন গুলা কেন? হ্যাঁ, প্রোটিন গুলো বিভিন্ন কাজের জন্য বিশেষায়িত, হ্যাঁ। যে জিনিসগুলা লিপিড দ্রাব্য, তোমরা তো পড়লাই যে সেল মেমব্রেনটা কি ফসফোলিপিড দিয়ে গঠিত। তাহলে যে জিনিসগুলা লিপিড দ্রাব্য সেগুলা সহজে মেমব্রেনের মধ্য দিয়ে ব্যাপিত হতে পারবে বা অভিস্রবণ প্রক্রিয়ার ভিতরে বাইরে যাওয়া আসা করতে পারবে। কিন্তু যেগুলা লিপিড দ্রাব্য নয়, যেগুলো পানি দ্রাব্য, সেগুলো তো ফসফোলিপিডের মধ্য দিয়ে যাওয়া আসা করবে না। হ্যাঁ, তুমি একটা প্যারাসিটামল খাইছো, প্যারাসিটামল ওষুধটা তো কি বলে লিপিডের ফসফোলিপিডের মধ্য দিয়ে যাবে না, হ্যাঁ। তো তখন সেটা যাওয়ার জন্য একটা নির্দিষ্ট চ্যানেল লাগবে, সেগুলা কে প্রোভাইড করে? এই প্রোটিন গুলা, হ্যাঁ, এই প্রোটিনের সাহায্যে পরিবহন হয়। তুমি পানি খাইছো, পানির অণু তো প্রোটিনের মধ্য দিয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই প্রোটিন গুলার এক একটা নির্দিষ্ট কাজ আছে। প্রোটিন গুলা বাহক হিসেবে কাজ করতে পারে, প্রোটিন গুলা এনজাইম হিসেবে কাজ করতে পারে, প্রোটিন গুলা হরমোন হিসেবে কাজ করতে পারে, রিসেপ্টর হিসেবে কাজ করতে পারে। এরকম বিভিন্ন রকমের ফাংশন আছে এই প্রোটিন গুলার, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তো সেরকম আমাদের এই যে ভিলাই, যেটা ভিলাইয়ের প্রাচীরের যে কোষগুলা, হ্যাঁ, এই কোষের যে প্লাজমা মেমব্রেন, দেখো এই কোষের যে প্লাজমা মেমব্রেন, হ্যাঁ, এই মেমব্রেনের মধ্যেও তো এরকম কিছু প্রোটিন আছে। এই যে মেমব্রেনের মধ্যে এরকম কিছু প্রোটিন আছে, এর মধ্যে কিছু কিছু কি হিসেবে কাজ করে? এনজাইম হিসেবে কাজ করে। তাহলে ভিলাইয়ের যে কি বলে আবরণী, হ্যাঁ, সেই আবরণীর যে কোষগুলো, হ্যাঁ, সেই কোষের যে প্লাজমা মেমব্রেন, সেই প্লাজমা মেমব্রেনের এনজাইম গুলো কি বলে প্রোটিন গুলো এনজাইম হিসেবে কাজ করতে পারে। আচ্ছা, তো মূলত ওখানকার এনজাইম গুলাই হচ্ছে কি মল্টেজ, ল্যাকটেজ, সুক্রেজ। এই যে তোমরা সুক্রেজ পড়ছো, মল্টেজ পড়ছো, হ্যাঁ, ল্যাকটেজ পড়ছো, হ্যাঁ, এই এনজাইম গুলো মূলত কোথায় থাকে? ওই ভিলাইয়ের মেমব্রেনের মধ্যে লাগানো থাকে। এই যে দেখো যে কোষের প্লাজমা মেমব্রেনে মল্টেজটা আছে, হ্যাঁ। আর মল্টোজ যখন এটার সাথে ধাক্কা খেয়ে সামনের দিকে যাইতে ধরে, মল্টোজ যখন এটার সংস্পর্শে আসে, তখন মল্টোজটা ভেঙে কি হয়? দুইটা গ্লুকোজে পরিণত হয়, ঠিক আছে। তো এনজাইম গুলো আছে কোথায়? মেমব্রেনের মধ্যে। মেমব্রেনের যে প্রোটিন গুলা সেগুলাই হচ্ছে এনজাইম এখানে, ঠিক আছে। তাহলে এই এনজাইম গুলোর নাম হচ্ছে কি মেমব্রেন এনজাইম। তো মেমব্রেন এনজাইম কি কি আছে তোমাদের একটু পড়তে হবে। যে মেমব্রেন এনজাইম, এই যে এটা দেখো ডাইজেস্টের মধ্যে দেওয়া আছে, মেমব্রেন এনজাইম লিখে একটা ডি লেখো ওখানে, যে কি অ্যালকালাইন ফসফেটেজ, অ্যামাইনোপেপটাইডেজ, মল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ, নিউক্লিওটাইডেজ। এগুলো কোথায় থাকে? ওই ভিলাইয়ের প্রাচীরে যে কোষগুলো আছে, কোষের প্লাজমা মেমব্রেনে অবস্থিত এই এনজাইম গুলা, ঠিক আছে। আচ্ছা, তোমাকে প্রশ্ন করবে নিচের কোনটা একটা মেমব্রেন এনজাইম, অথবা নিচের কোনটা মেমব্রেন এনজাইম নয়, এরকম করে প্রশ্ন করবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে যে এই পাতাটা, এখান থেকে আসলে কিছু পড়ার নাই। এখানে মূলত একটু সামারি টানছে, এগুলো সবকিছু তোমরা আগে পড়ছো, ঠিক আছে। আচ্ছা, এই পাতার মধ্যেও তেমন কোনো কথাবার্তা নাই পড়ার মতো। আচ্ছা, তোমরা পরের পাতায় চলে আসবা, যে গ্যাস্ট্রিক জুসের ক্ষরণ নিয়ন্ত্রণ। গ্যাস্ট্রিক জুসের ক্ষরণ নিয়ন্ত্রণ, এটার ক্ষেত্রে কি বিষয়? প্রথম কথা হলো, আমরা এই নিয়ন্ত্রণ প্রক্রিয়াটাকে
তিনটা ধাপে ভাগ করছি। তিনটা ধাপ কি? একটা হচ্ছে স্নায়বিক পর্যায়, হ্যাঁ, আরেকটা হচ্ছে গ্যাস্ট্রিক পর্যায়, আরেকটা হচ্ছে কি আন্ত্রিক পর্যায়। স্নায়বিক পর্যায়, গ্যাস্ট্রিক পর্যায়, আন্ত্রিক পর্যায়। স্নায়বিক পর্যায় বলতে আমরা কোনটা বুঝাচ্ছি? আমরা বুঝাচ্ছি যে নিয়ন্ত্রণটা সরাসরি মস্তিষ্ক থেকে আসতেছে। হ্যাঁ, নিয়ন্ত্রণটা সরাসরি মস্তিষ্ক থেকে আসতেছে এবং এই নিয়ন্ত্রণটা কখন? আচ্ছা, খেয়াল করো, আমরা বললাম স্নায়বিক পর্যায়, তারপরেরটা বললাম গ্যাস্ট্রিক পর্যায়। গ্যাস্ট্রিক পর্যায় মানে তাহলে কি দাঁড়ালো? হ্যাঁ, পাকস্থলীতে কি আসছে যেটা দিয়ে গ্যাস্ট্রিক পর্যায়? আসলে খাবারের ভিত্তিতে বলা হচ্ছে। হ্যাঁ, খাবারটা যখন তুমি গিলে ফেলছো, পাকস্থলীর ভিতরে খাবার চলে গেছে, তখন গ্যাস্ট্রিক জুসের ক্ষরণটা কি রকম হবে? ক্ষরণটা বাড়বে নাকি কমবে? সেই নিয়ন্ত্রণটার নাম হবে গ্যাস্ট্রিক পর্যায়ের নিয়ন্ত্রণ। ঠিক আছে? আর স্নায়বিক পর্যায়ে খাবার হয়তো তুমি এখনো গিলোই নাই, খাবার হয়তো এখনো তোমার প্লেটের মধ্যেই আছে, অথবা দূরে একটা সুন্দর একটা আম দেখা যাচ্ছে, হ্যাঁ, তো তাতেই তোমার পেটের মধ্যে কি হচ্ছে? গ্যাস্ট্রিক জুসের ক্ষরণটা হচ্ছে। কেন? ওই যে লালাক্ষরণের ক্ষেত্রে তোমরা যেটা জানো, যে যখন আমরা একটা লোভনীয় খাবার দেখি, হ্যাঁ, বা সুস্বাদু একটা জিনিস দেখি, হ্যাঁ, তখন কি হয়? এই যে আমরা দেখলাম, এটার যে দৃশ্যটা, এটা মস্তিষ্কে গেল, হ্যাঁ, মস্তিষ্ক কি করলো? লালা গ্রন্থিকে লালাক্ষরণে উদ্দীপনা দিল। আচ্ছা, এই যে লালাক্ষরণে উদ্দীপনা দিল, সে ওই একই উদ্দীপনা আবার ভেগাস স্নায়ু দিয়ে কোথায় যায়? ভেগাস স্নায়ু দিয়ে যাবে পাকস্থলীতে। আচ্ছা, তার মানে এখনো আমটা গাছের মধ্যে বা এখনো খাবারগুলা প্লেটের মধ্যে, কিন্তু তোমার মুখের মধ্যেও লালা রস চলে আসছে, আবার তোমার পাকস্থলীর মধ্যেও পাচক রস চলে আসছে। ঠিক আছে? আচ্ছা, এখন সামহাও তোমাকে আর লোকেরা খাইতে দিল না, হ্যাঁ, ওই আর রসগুলা অকেজো হয়ে পড়ে থাকলো। ঠিক আছে? আচ্ছা, তো সেটা হচ্ছে কি গ্যাস্ট্রিক পর্যায়। এখানে যেটা পড়বা তোমরা, সেটা হচ্ছে এই উদ্দীপনাটা পাকস্থলীতে যায় কোন স্নায়ু দিয়ে? দেখো, এই যে ভেগাস স্নায়ু দিয়ে এটা পাকস্থলীতে যায়। এবং এই কথাটা যে পাকস্থলীতে খাবার পৌঁছার পূর্বেই রস নিঃসরণ শুরু হয়। খাবারটা এখনো প্লেটেই আছে, আমটা এখনো গাছেই আছে, হ্যাঁ, বা জামগুলো এখনো গাছেই আছে, তেঁতুলটা এখনো গাছেই ঝুলতেছে, হ্যাঁ, কিন্তু তোমার পাকস্থলীর মধ্যে দেখার সাথে সাথে রসক্ষরণ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, আর এই ধরনের রসক্ষরণ কতক্ষণ স্থায়ী হয়? প্রায় 1 ঘন্টা স্থায়ী হয়। গেল। আচ্ছা, এখন কথা হচ্ছে, তুমি আম গাছ থেকে আমটা পারছো, পেরে ছিলে খেয়েও ফেলছো, হ্যাঁ, আমটা এখন কোথায়? আমটা এখন তোমার পেটের মধ্যে, আটিটা বাদ দিয়ে। হ্যাঁ, আটি তো আর আমরা খাই না, তাই না? আচ্ছা, তাহলে আমটা এখন পেটের মধ্যে। আচ্ছা, বা তুমি এক বোল বিরিয়ানি খেয়ে ফেলছো, ঠিক আছে, তাহলে বিরিয়ানি গুলো এখন কোথায়? এখন প্লেট থেকে তোমার পেটের মধ্যে চলে গেছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে পেটের মধ্যে যখন গেল, একটু আগে তোমার পাকস্থলীটা ছোট ছিল, কারণ এর মধ্যে কোনো খাবার দাবার ছিল না। ঠিক আছে? তো এখন হঠাৎ করে এরকম এতগুলা খাবার তুমি খেয়ে ফেলছো, এগুলা পাকস্থলীর মধ্যে ঢুকছে। হ্যাঁ, ঢুকে কি হবে? পাকস্থলীর একটু প্রসারণ ঘটাবে। ঠিক আছে? পাকস্থলী তো অবশ্যই প্রসারিত হবে, তাই না? আচ্ছা, এই যে পাকস্থলীর যে প্রসারণ, হ্যাঁ, এই প্রসারণের অনুভূতিটা গ্রহণ করতে পারে আমাদের মিউকোসাতে। আচ্ছা, আমি একটু দেখাই। আচ্ছা, এই পাকস্থলী, আমাদের খাবার যখন পাকস্থলীতে চলে আসলো, তখন পাকস্থলীটা প্রসারিত হলো। এই প্রসারণের অনুভূতি, পাকস্থলীর প্রাচীরে 2 ধরনের স্নায়ুজালক আছে। আমাদের পুরা পরিপাক নালীর প্রাচীরে 2 ধরনের স্নায়ুজালক আছে। আচ্ছা, সেটা আমি একটু দেখাচ্ছি। দেখো, এই যে আমাদের যেটা পেশি স্তর যেটা আছে, সবার বাহিরে সেরোসা, তারপরে পেশি স্তর। পেশি স্তরের মধ্যে এই যে স্নায়ুজালক, হ্যাঁ, এই স্নায়ুজালকের নাম হচ্ছে মায়েন্টারিক প্লেক্সাস। এটার নাম কি? মায়েন্টারিক প্লেক্সাস। এখানে নাম লিখে আছে, দেখো, মায়েন্টারিক প্লেক্সাস বলে এটাকে। আচ্ছা, আর সাবমিউকোসা স্তরে আরেকটা স্নায়ু জালক আছে সাবমিউকোসা স্তরে, সেটার নাম হচ্ছে মিশনার্স প্লেক্সাস। হ্যাঁ, এটার নাম হচ্ছে এই যে প্লেক্সাস অফ মিশনার। আচ্ছা, তাহলে পেশি স্তরে আছে মায়েন্টারিক প্লেক্সাস, আর সাবমিউকোসা স্তরে আছে হচ্ছে মিশনার্স প্লেক্সাস। হ্যাঁ, আর আমাদের মিউকোসা স্তরে কি আছে? মিউকোসা স্তরে আছে স্ট্রেচ রিসেপ্টর গুলো। স্ট্রেচ রিসেপ্টর, খাবার যখন আসছে, আসার ফলে তো পাকস্থলীটা ভরে গেছে, প্রাচীরটা ফুলে ফুলে উঠছে, এই যে প্রসারিত হলো, প্রসারণের অনুভূতিটা গ্রহণ করবে স্ট্রেস রিসেপ্টর গুলো। সেই স্ট্রেস রিসেপ্টর গুলো সিগন্যাল পাঠাবে কোথায়? সিগন্যাল পাঠাবে আমাদের এই যে সাবমিউকোসাতে যে কি আছে, মিশনার্স প্লেক্সাস গুলো আছে, সেই মিশনার্স প্লেক্সাসের মধ্যে সিগন্যাল পাঠাবে। ঠিক আছে? যে এই ভিতরে জিনিসপত্র আসছে, আমি ফুলে যাচ্ছি। ঠিক আছে? দেখো, হ্যাঁ, এই যে এখান থেকে ইয়েগুলো, এই যে মিউকোসাল নার্ভ যেগুলো দেখতে পাচ্ছ, হ্যাঁ, এগুলো হচ্ছে স্ট্রেস রিসেপ্টর। এগুলো
প্রসারণের অনুভূতি কাকে জানান দেয়? এই মাইন্টারিক প্লেক্সাসকে জানান দেয়। তারপরে মাইন্টারিক প্লেক্সাস থেকে আবার স্নায়ুতন্ত্র কিসের সাথে লাগানো থাকে? আমাদের ওই যে রোগী বা ভিলাইয়ের মধ্যে যে গ্যাস্ট্রিক গ্রন্থিগুলো আছে বা আন্তরিক গ্রন্থিগুলো আছে সেগুলোর সাথে এগুলার একটু স্নায়ু সূত্রক লাগানো থাকে। তখন সে গ্যাস্ট্রিক গ্রন্থি এবং আন্তরিক গ্রন্থিগুলোকে সিগন্যাল দেয় যে তোমরা রসক্ষরণ করো। ঠিক আছে? আচ্ছা, দেখো খুবই সুন্দর একটা ব্যবস্থা। মিউকোসাতে আছে কি স্ট্রেস রিসেপ্টর, খাবার আসবে, ফুলবে, চাপ লাগবে, সেই চাপের অনুভূতি জানাবে কাকে? মিশনাস প্লেক্সাসকে। মিশনাস প্লেক্সাস তখন বুঝবে যে এখন রসক্ষরণ করা লাগবে, সে আবার জানাবে কাকে? আন্তরিক গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থিগুলাকে। তখন গ্যাস্ট্রিক গ্রন্থিগুলা তাদের রসক্ষরণ করা শুরু করবে। ঠিক আছে? তাহলে পাকস্থলীতে বা আমাদের পরিপাক তন্ত্রে, হ্যাঁ, রসক্ষরণ নিয়ন্ত্রণ, পরিপাক রসক্ষরণের নিয়ন্ত্রণ কে করে? এই সাবমিউকোসাল প্লেক্সাসটা। সাবমিউকোসাতে যে প্লেক্সাস তার নাম সাবমিউকোসাল প্লেক্সাস, আর প্লেক্সাসটার স্পেসিফিক নাম কি? মিশনাস প্লেক্সাস। হ্যাঁ, আচ্ছা, যেটা মিশনাস প্লেক্সাস ওইটাই সাবমিউকোসাল প্লেক্সাস। হ্যাঁ, আচ্ছা, আর আরেকটা আবার কি আছে দেখো, সাবমিউকোসাল প্লেক্সাস থেকে আবার যোগাযোগ আছে কার সাথে? আমাদের পেশি স্তরের মধ্যে যে কি থাকে, মাইন্টারিক প্লেক্সাস থাকে, সেটার সাথে যোগাযোগ আছে। কেন? আচ্ছা, কারণ এই যে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ হলো, হ্যাঁ, সেই গ্যাস্ট্রিক জুস দিয়ে কি হবে? খাবারটা পরিপাক হবে। পরিপাক হওয়ার পর তো এখান থেকে পরের অংশে পাঠাই দিতে হবে খাবারগুলাকে। খাবারগুলা মনে করে এখন আছে পাকস্থলীতে, পাকস্থলীর মধ্যে খাবার দাবার যতখানি ভাঙ্গাচুরা করা সম্ভব সেটা হয়ে গেছে। এখন তো তাকে কোথায় পাঠাই দিতে হবে? ক্ষুদ্রান্তে পাঠাই দিতে হবে, বা ক্ষুদ্রান্তের মধ্যে ডিওডেনামে থাকলে জেজুনামে পাঠাতে হবে, বা জেজুনামে থাকলে ইলিয়ামে পাঠাতে হবে। সেই পাঠানোর জন্য কি লাগবে? পেরিস্টালসিস লাগবে, পেশি সংকোচন লাগবে। সেই পেশি সংকোচন বা পেরিস্টালসিস নিয়ন্ত্রণ করবে কোনটা? এই পেশি স্তরের মধ্যে যে স্নায়ু জালক আছে সেইটা। খুবই সুন্দর ব্যাপার স্যাপার। হ্যাঁ, তাহলে আমাদের এই প্লেক্সাসটার নাম কি ছিল? মাইন্টারিক প্লেক্সাস। মাইন্টারিক প্লেক্সাস কি করতেছে? পরিপাক নালীর প্রাচীরের পেশিগুলোর সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করতেছে, এবং সেই সংকোচন প্রসারণ দিয়েই কি হবে? আমাদের পেরিস্টালসিসটা হবে, খাবার হজম করব আর সামনের দিকে চেপে চেপে পাঠিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের নিয়ন্ত্রণ প্রক্রিয়ার একটা অংশ। আচ্ছা, এই যে অংশটা তোমরা পড়লা, এই সাবমিউকোসাল প্লেক্সাস, মাইন্টারিক প্লেক্সাস, হ্যাঁ, এগুলোকে সম্মিলিতভাবে বলা হয় ইন্ট্রিনসিক নিয়ন্ত্রণকারী অংশ, ইন্ট্রিনসিক প্লেক্সাস। হ্যাঁ, এগুলোকে বলে কি? ইন্ট্রিনসিক, মানে ওর নিজের প্রাচীরের মধ্যে যেগুলো আছে। আবার আবার আরো কি আছে? এক্সট্রিনসিক নিয়ন্ত্রণও আছে। এক্সট্রিনসিক নিয়ন্ত্রণ সেটা আবার কি হলো? সেটা হচ্ছে ওই যে একটু আগে মস্তিষ্ক থেকে উদ্দীপনা আসছিল না, মস্তিষ্ক থেকে ভেগাস স্নায়ু দিয়ে উদ্দীপনা আসলে পাকস্থলীতে যে তোমরা কি করো? গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করো। হ্যাঁ, ওইটা হচ্ছে কি? এক্সট্রিনসিক, মানে পাকস্থলীর নিজের প্রাচীর থেকে উদ্দীপনাটা আসতেছে না, এটা আসতেছে কোথায়? বাহিরে কোনো একটা জায়গা থেকে। কোনো একটা জায়গা কোনটা? মস্তিষ্ক অথবা সুষুম্না কাণ্ড থেকে উদ্দীপনা আসতেছে। হ্যাঁ, তাহলে পরিপাক নালীর নিজের প্রাচীরের মধ্যে যে স্নায়ু জালক, সেই স্নায়ু জালক দিয়ে যে নিয়ন্ত্রণ, সেটার নাম হচ্ছে ইন্ট্রিনসিক নিয়ন্ত্রণ। আর হচ্ছে মস্তিষ্ক সুষুম্না কাণ্ড থেকে যে নিয়ন্ত্রণটা আসে, সেটার নাম হচ্ছে এক্সট্রিনসিক নিয়ন্ত্রণ। ঠিক আছে? আচ্ছা, কথা নিশ্চয়ই বোঝা গেছে। আচ্ছা, বোঝা গেছে কিনা একটু বলো তো আমাকে। স্যার আরেকবার ব্রিফ করলে ভালো হবে। ভালো হয়। আরেকবার বলি নামগুলো কঠিন, নামগুলো কঠিন কঠিন। নামগুলো কঠিন না? প্রক্রিয়াটা তো সোজা, নাম না কঠিন। তোমাদের নাম উচ্চারণ করতে সমস্যা হয়, তাই না? আচ্ছা, আচ্ছা, দেখো আমি শব্দ দুইটা লিখি। হ্যাঁ, একটা হচ্ছে 1 নাম্বার এক্সট্রিনসিক প্লেক্সাস। এক্সট্রিনসিক কথাটার মধ্যেই তো কি বোঝা যাচ্ছে বলো তো? এটা বাইরে থেকে আসছে। হ্যাঁ, হ্যাঁ, বাহির থেকে। কিসের বাহির থেকে? পরিপাক নালীর বাহির থেকে আসছে। হ্যাঁ, 2 নাম্বার হচ্ছে ইন্ট্রিনসিক প্লেক্সাস। আচ্ছা, এক্সট্রিনসিক কোনটা? আমাদের মাথা থেকে, ওই যে তুমি যখন একটা তেঁতুল দেখছিলা বা সুন্দর একটা আম দেখছিলা, তোমার খাইতে ইচ্ছা করছিল, হ্যাঁ, তোমার মস্তিষ্ক সিগন্যাল পাঠাইছিল কোথায়? পাকস্থলীর প্রাচীরে ভেগাস স্নায়ু দিয়ে। হ্যাঁ, যে তুমি কি করো? গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করো। হ্যাঁ, এই যে নিয়ন্ত্রণটা, এই নিয়ন্ত্রণটা কি নিয়ন্ত্রণ? এক্সট্রিনসিক নিয়ন্ত্রণ। হ্যাঁ, যে নিয়ন্ত্রণ পরিপাক নালীর প্রাচীর থেকে আসতেছে না, যে নিয়ন্ত্রণটা পরিপাক নালীর থেকে বাহিরের কোনো একটা জায়গা থেকে আসতেছে। বাহিরের জায়গা বলতে কোনটা বুঝাচ্ছি? আমাদের মাথাটা। হ্যাঁ, মাথাটা আর
পরিপাকতন্ত্রের অংশ না। মাথা কি পরিপাকতন্ত্রের অংশ? তা তো না, আমরা তো কেউ মাথা দিয়ে খাবার হজম করি না। হ্যাঁ, আচ্ছা, তাহলে মাথা থেকে মস্তিষ্ক থেকে যে নিয়ন্ত্রণটা আসতেছে সেটার নাম হচ্ছে এক্সট্রিনসিক। আর পরিপাক নালীর নিজের প্রাচীরের মধ্যে যে নিয়ন্ত্রণ প্রক্রিয়া আছে তার নাম হচ্ছে ইন্ট্রিনসিক নিয়ন্ত্রণ। আচ্ছা, ওর নিজের প্রাচীরের মধ্যে কি রকমের নিয়ন্ত্রণ সিস্টেম আছে? আমরা জানি যে পাকস্থলী বা ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র এগুলোর প্রাচীরে বিভিন্ন স্তর থাকে। সবার বাহিরে সেরোসা, তারপরে পেশি স্তর, সাবমিউকোসা, মিউকোসা, এরকম স্তর থাকে। ঠিক আছে? আচ্ছা, আমাদের পেশি স্তরের মধ্যে এক ধরনের স্নায়ু জালক থাকে। স্নায়ু জালক, এটার নাম কি? মায়েন্টারিক প্লেক্সাস। এটার নাম হচ্ছে মায়েন্টারিক প্লেক্সাস। আমি লিখতেছি, দেখো এগুলো তো মায়েন্টারিক প্লেক্সাস। প্লেক্সাস মানে হচ্ছে স্নায়ু জালক। মায়েন্টারিক প্লেক্সাস। আর এই সাবমিউকোসা স্তরে যে স্নায়ু জালক দেখতেছো এটার নাম হচ্ছে মিশনার্স প্লেক্সাস। আমরা এভাবে সরাসরি এইভাবে লিখি, বিজ্ঞানীর নাম ছিল মিশনার। হ্যাঁ, সেখান থেকে বলা হয় মিশনার্স প্লেক্সাস। প্লেক্সাস গুলা কি? স্নায়ু জালক, নিউরনের গুচ্ছ। ঠিক আছে? আচ্ছা, কোনটা কোথায় আছে দেখাই যাচ্ছে। একটা হচ্ছে পেশি স্তরের মধ্যে, হ্যাঁ, আমাদের এই যে এগুলা হচ্ছে পেশি স্তরের মধ্যে, আর একটা এটা কি সাবমিউকোসাতে আছে। ঠিক আছে? আচ্ছা, এই যে দেখো, একটা কোথায়, একটা হচ্ছে পেশি স্তরের মধ্যে, আর একটা আছে কোথায়, একেবারে সাবমিউকোসাতে। সাবমিউকোসার পরেই কি মিউকোসা। আচ্ছা, তো আমরা আমরা যখন খাবার খাবো, হ্যাঁ, খাবারটা যখন পেটের মধ্যে ঢুকবে, পরিপাক নালীতে ঢুকবে, তো পরিপাক নালী তো প্রসারিত হবে, তাই না? পরিপাক নালীটা ফুলে উঠবে। এই প্রসারণের ফলে আমাদের কি উদ্দীপ্ত হবে? আমাদের এই যে সাবমিউকোসা স্তরে যে মিশনার্স প্লেক্সাসটা আছে, মিশনার্স প্লেক্সাসটা উদ্দীপ্ত হবে, যে প্রসারণ হয়েছে, এটার উপরে চাপ পড়ছে। হ্যাঁ, আচ্ছা, তখন মিশনার্স প্লেক্সাসের সাথে আবার কিসের যোগাযোগ আছে? দেখো, এই যে স্নায়ুতন্তু দিয়ে আমাদের গ্যাস্ট্রিক গ্রন্থিগুলোর সাথে যোগাযোগ আছে। হ্যাঁ, তখন গ্যাস্ট্রিক গ্রন্থিগুলা থেকে আহ রস ক্ষরণ হবে, এনজাইম ক্ষরণ হবে। ঠিক আছে? আচ্ছা, আবার প্রসারণ, কি বলে, পরিপাকের কাজকর্ম হয়ে গেছে, এখন পেরিস্টালসিস করতে হবে। পেরিস্টালসিস কে করবে? পেশি স্তরের মধ্যে যে নিউরন গুলো আছে। আরো ভালো করে দেখি, এই যে আমাদের পেশি স্তরের মধ্যে যে প্লেক্সাস, নাম হচ্ছে মাইন্টারিক প্লেক্সাস। হ্যাঁ, পেশির মধ্যে যে স্নায়ুতন্তু, এগুলা যখন উদ্দীপ্ত হবে, হ্যাঁ, তখন পেশিগুলার সংকোচন ঘটবে। আর পেশির সংকোচন ঘটা মানে কি? এগুলা হচ্ছে কি পেরিস্টালসিস হলো। হ্যাঁ, তাহলে পেরিস্টালসিস নিয়ন্ত্রণ করে কে? মাইন্টারিক প্লেক্সাস। আর গ্যাস্ট্রিক জুস বা পরিপাক রস বা আন্ত্রিক রসের ক্ষরণ নিয়ন্ত্রণ করে কে? মিশনার্স প্লেক্সাস। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে ক্ষুদ্রান্ত্রের প্রাচীরের মধ্যে বা বৃহদান্ত্রের প্রাচীরের মধ্যে ওদের নিয়ন্ত্রণের জন্য ওদের নিজের প্রাচীরের মধ্যেই যে স্নায়ু জালক গুলা, হ্যাঁ, এই স্নায়ু জালক গুলো দিয়ে ওদের একটা নিয়ন্ত্রণ প্রক্রিয়া চলতেছে নিজেদের মধ্যে, উইদাউট এনি হেল্প অফ ব্রেইন। হ্যাঁ, ব্রেইনের সাহায্য ছাড়াই ওরা ওদের নিজেদের প্রাচীরের মধ্যে এরকম একটা নিয়ন্ত্রণকারী সিস্টেম আছে, স্নায়ু সিস্টেম আছে। এই জন্য আমাদের এই কি বলে, ক্ষুদ্রান্ত্রের প্রাচীরে বা বৃহদান্ত্রের প্রাচীরে এই যে আহ স্নায়ু তন্তুগুলো, স্নায়ু গুচ্ছগুলো, এগুলোকে কি নামে ডাকা হয়? দ্বিতীয় মস্তিষ্ক নামে ডাকা হয়। এবং এই যে স্নায়ুতন্তু মিলে যে একটা নিয়ন্ত্রণ সিস্টেম, হ্যাঁ, এই নিয়ন্ত্রণ সিস্টেমটাকে কি বলে? এন্টারিক স্নায়ুতন্ত্র। এটাকে কি বলা হয়? এন্টারিক স্নায়ুতন্ত্র। এগুলো কঠিন কিছু নয়। এন্টারিক মানে হচ্ছে স্মল ইন্টেস্টাইন বা লার্জ ইন্টেস্টাইন রিলেটেড কিছু একটা। হ্যাঁ, স্মল ইন্টেস্টাইন বা লার্জ ইন্টেস্টাইনের প্রাচীরের মধ্যে এই যে স্নায়ু জালক গুলা আছে, এগুলোকে সম্মিলিত ভাবে কি বলা হচ্ছে? এন্টারিক স্নায়ুতন্ত্র। এন্টারিক মানে অন্ত্রের প্রাচীর। হ্যাঁ, আর অন্ত্রের প্রাচীর থেকে যে নিঃসৃত রস, সেটাকে আমরা এন্টারিক জুসও বলতে পারবো। হ্যাঁ, ওই যে একটু আগে সাক্কাস এন্টারিকাস পড়লা না, মানে অন্ত্রের প্রাচীর থেকে খরিত রস, সেটার নাম হচ্ছে সাক্কাস এন্টারিকাস। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই জিনিসগুলা বেশি ছোট হয়ে গেছে।
কোথা থেকে আসলাম? আচ্ছা, ঠিক আছে, এগুলা তাহলে পড়বা। হ্যাঁ, কথা কিন্তু সোজা। হ্যাঁ, তোমরা এগুলা মনে হয় পড়ো নাই আগে, সেজন্য একটু ইয়া লাগতেছে। হ্যাঁ, দেখো আমি বই দেখে দেখে পড়াই দিচ্ছি, তাহলে একটু সোজা লাগবে। হ্যাঁ, আর যে স্নায়বিক পর্যায়ে তো বুঝছো। হ্যাঁ, আচ্ছা, পাকস্থলীতে খাবার এসে পৌঁছাইলে পাকস্থলীর প্রাচীরটা উদ্দীপ্ত হলো। হ্যাঁ, এবং সেই উদ্দীপনা কোথায় যায়? সাবমিউকোসাই স্তরে যে প্লেক্সাসটা আছে, মিস্টার্স প্লেক্সাসে যায়। আর মিস্টার্স প্লেক্সাসের সাথে যোগাযোগ আছে কার? গ্যাস্ট্রিক গ্রন্থিগুলোর। মানে আমাদের গ্যাস্ট্রিক গ্রন্থিগুলোকে কে নিয়ন্ত্রণ করে? এই মিস্টার্স প্লেক্সাসের নিউরন গুলো গ্যাস্ট্রিক গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, তখন গ্যাস্ট্রিক গ্রন্থিকে উদ্দীপনা দিলে গ্যাস্ট্রিক গ্রন্থিগুলো গ্যাস্ট্রিক জুসের ক্ষরণ ঘটায়। এখানে মাইন্ডের রিফ্লেক্সাসের কথাটা বলা নাই। হ্যাঁ, সেগুলো তোমাদের অন্য রাইটারের বইতে আছে, একটু ডাইজেস্টে দেখতে হবে। আচ্ছা, ডাইজেস্টেও আছে কিনা আবার সন্দেহ লাগতেছে তো। আচ্ছা, হ্যাঁ, তাহলে এখানে একটু আরেকবার শুনে রাখো যে দুইটা প্লেক্সাস, একটা হচ্ছে মিশনার্স প্লেক্সাস। মিশনার্স প্লেক্সাস কোথায় অবস্থিত? সাবমিউকোসা স্তরে অবস্থিত, এই যে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা প্লেক্সাস কি আছে? মায়েন্টারিক প্লেক্সাস। মায়েন্টারিক প্লেক্সাস কোথায় অবস্থিত? পেশি স্তরে অবস্থিত। আচ্ছা, তার মানে মায়েন্টারিক প্লেক্সাস উদ্দীপ্ত হলে কি হবে? পেশি সংকোচন হবে, মানে কি? পেরিস্টালসিস হবে। তোমাকে প্রশ্ন করবে যে পেরিস্টালসিস নিয়ন্ত্রণ করে কোনটা? সাবমিউকোসাল প্লেক্সাস, মিশনার্স প্লেক্সাস, মায়েন্টারিক প্লেক্সাস, নাকি আরো অন্য কোনো প্লেক্সাস? উত্তর হবে কি? মায়েন্টারিক প্লেক্সাস। তোমাকে প্রশ্ন করবে যে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ নিয়ন্ত্রণ করে নিচের কোনটা? উত্তর হবে কি? মিশনার্স প্লেক্সাস। আর মিশনার্স প্লেক্সাস কথাটা যদি অপশনে না থাকে, তখন কি হবে? সাবমিউকোসাল প্লেক্সাস। ঠিক আছে, সাবমিউকোসা স্তরে এটা আছে। ঠিক আছে, আচ্ছা। তারপরে আন্তরিক পর্যায়ে, এখন হচ্ছে খাবারগুলো পাকস্থলী থেকে আধা ভাঙ্গা হয়ে অর্ধ পরিপাক হয়ে কোথায় ঢুকে গেল? ক্ষুদ্রান্ত্রের মধ্যে ঢুকে গেল। এখন কি হবে? ক্ষুদ্রান্ত্রের প্রাচীরটা প্রসারিত হবে। হ্যাঁ, কারণ ক্ষুদ্রান্ত্রের মধ্যে খাবার ঢুকছে, ক্ষুদ্রান্ত্র প্রসারিত হবে। আচ্ছা, তাহলে ক্ষুদ্রান্ত্র যখন প্রসারিত হবে, তখন আবার কি হয়? এই ক্ষুদ্রান্ত্রের প্রাচীর থেকে, হ্যাঁ, সোজা ছবিটা কই? এই যে এটা সোজা ছবি আছে, দেখো। হ্যাঁ, এই যে খাবার দাবার গুলো পাকস্থলী থেকে কোথায় ঢুকতেছে? ক্ষুদ্রান্ত্রের প্রাচীরে ঢুকতেছে। ঠিক আছে, ক্ষুদ্রান্ত্রের কি বলে, ক্ষুদ্রান্ত্রের মধ্যে ঢুকতেছে ডিওডেনামে। আচ্ছা, খাবারগুলা যখন ডিওডেনামে আসবে, তখন ডিওডেনামটা প্রসারিত হবে। হ্যাঁ, অনেকগুলা খাবার একসাথে ডিওডেনামে ঢুকতেছে, ডিওডেনামটা প্রসারিত হলো। প্রসারিত হলে ডিওডেনামের প্রাচীরের যে কোষগুলো আছে, সেগুলোর থেকে আবার কিছু হরমোন খরিত হবে। হ্যাঁ, কি হরমোন খরিত হবে? সিক্রেটিন আর হচ্ছে কোলিসিস্টোকাইনিন। সিক্রেটিন আর কোলিসিস্টোকাইনিন, এই যে দেখো যে অণুগুলা খরিত হচ্ছে, একটা হচ্ছে সিক্রেটিন আর একটা হচ্ছে কোলিসিস্টোকাইনিন। আচ্ছা, সিক্রেটিনের কাজ কি? সিক্রেটিনটা এই যে রক্ত দিয়ে পরিবাহিত হয়ে কোথায় চলে গেল? অগ্নাশয়ে চলে গেল। আচ্ছা, অগ্নাশয়ে গিয়ে সিক্রেটিনের কাজ হচ্ছে, তোমরা শুনে রাখো, অগ্নাশয়ের ক্ষরণটা দুই রকমের হয়। অগ্নাশয়ের ক্ষরণ দুই রকমের। একটা হচ্ছে ক্ষারীয় ক্ষরণ, মানে এটার মধ্যে জাস্ট কি থাকবে? ক্ষারীয় পদার্থগুলা থাকবে, বাইকার্বনেট, তারপরে আরো যেগুলা আছে, হ্যাঁ, সেগুলা থাকবে। আচ্ছা, আরেকটা হচ্ছে এনজাইম সমৃদ্ধ ক্ষরণ, মানে অগ্নাশয় থেকে দুই জাতের ক্ষরণ হয়। একটা ক্ষরণ হচ্ছে ক্ষারীয় প্রকৃতির, এটার মধ্যে এনজাইম খুব বেশি থাকে না, মানে এটার মধ্যে খুব বেশি ক্ষারীয় দ্রবণ থাকে। হ্যাঁ, মানে ক্ষারের পরিমাণটা বেশি। আরেক ধরনের ক্ষরণ হচ্ছে কি? সে এনজাইমটা ক্ষরণ করে বেশি। দুই কাজের জন্য দুই ধরনের ক্ষরণ সে করে। ঠিক আছে, আচ্ছা, মানে হলো ওই সোজা কথা, একটা হলো কি বলে চিনির শরবত, আর একটা হচ্ছে লেবুর শরবত। হ্যাঁ, তুমি চিনির শরবতও খাইতে পারো, লেবুর শরবতও খাইতে পারো। তো অগ্নাশয় থেকে চিনির শরবতও খরিত হয়, অগ্নাশয় থেকে লেবুর শরবতও খরিত হয়। ঠিক আছে, আচ্ছা। তো কি বলে কোনটা কি? একটা মনে করো চিনির শরবতটা হচ্ছে এনজাইম ওয়ালা, আর লেবুর শরবতটা হচ্ছে কি? ক্ষারওয়ালা। আচ্ছা, এখানে ক্ষার কেন লাগবে? এই যে পাকস্থলীর প্রাচীর থেকে কি বলে, পাকস্থলী থেকে যে খাবারগুলো আসলো, পাকস্থলীতে কি করিতে হয়? HCl অ্যাসিড, সেই অ্যাসিড গুলাকে নিউট্রাল করার জন্য ক্ষার লাগবে। তার মানে খাবারগুলা প্রথম যখন ঢুকবে ক্ষুদ্রান্ত্রের মধ্যে, তখন অগ্নাশয় থেকে যে ক্ষরণটা হবে, সেটা মূলত কি ক্ষরণ হবে? ক্ষারীয় ক্ষরণ। হ্যাঁ, সেই ক্ষারীয় ক্ষরণ দিয়ে অ্যাসিডটা নিউট্রাল হয়ে গেলে, তারপরে সে আবার ক্ষরণ করবে, কি ক্ষরণ? এনজাইম সমৃদ্ধ ক্ষরণ। যে হ্যাঁ, অ্যাসিড নিউট্রাল হয়ে গেছে, এখন আমি শান্তিতে থাকতে পারবো, এখন একটু এনজাইম ক্ষরণ করি, খাবারগুলাকে হজম করুক। ঠিক আছে, বিষয়টা এরকম। মানে সে দুই রকমের ক্ষরণ ঘটায়, একটা ক্ষারীয় ক্ষরণ আর একটা হচ্ছে এনজাইম সমৃদ্ধ ক্ষরণ। আচ্ছা, ক্ষারীয় ক্ষরণটাকে উদ্দীপ্ত করে কে? এই সিক্রেটিনটা। ঠিক আছে, আর এনজাইম ওয়ালা ক্ষরণটাকে উদ্দীপ্ত করে কে?
কোলিসিস্টোকাইনিনটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই জিনিসগুলা একটু পড়বা। তোমাদের বইয়ের মধ্যে কি আছে সেটা একটু দেখো। এই যে এখানে এই যে সিক্রেটিন ও কোলিসিস্টোকাইনিন হরমোন এটা নিয়ন্ত্রণ করতেছে। সিক্রেটিন যকৃত ও অগ্নাশয়কে হাইড্রোজেন কার্বনেট আয়ন উৎপাদনে উদ্দীপ্ত করে, মানে কি ক্ষারীয় প্রকৃতির এটা হচ্ছে। আর হচ্ছে কোলিসিস্টোকাইনিন অগ্নাশয়কে এনজাইম সৃষ্টির জন্য আর পিত্তথলিকে পিত্তরস নিঃসরণের জন্য উদ্দীপ্ত করে। পাশাপাশি আবার ভেগাস স্নায়ু কর্তৃক মাথা থেকেও উদ্দীপনা আসে, কার কাছে? যকৃতের কাছে, অগ্নাশয়ের কাছে, পিত্ত আর অগ্নাশয়ের রস ক্ষরণ করার জন্য। হ্যাঁ, এখানে একটা বিষয় লিখা দেখা যাচ্ছে, তোমরা লিখে রাখো যে ক্ষুধায় তৃপ্তি প্রদানকারী হরমোন গুলা কি কি আছে। হ্যাঁ, সেগুলো ডাইজেস্টে তোমরা পাবা। স্থূলতার পরের দিকে হয়তো থাকবে যে ক্ষুধায় তৃপ্তি দেয়। হ্যাঁ, যেমন ওই যে একটু আগে তোমরা প্যানক্রিয়াসের মধ্যে যেটা পড়লা, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, হ্যাঁ, পেপটাইড ওয়াই ওয়াই, তারপরে গ্রেলিন বলে একটা হরমোন আছে। হ্যাঁ, এই হরমোন গুলা ক্ষুধা মানে খাওয়া দাওয়া করছো, খাওয়া দাওয়া করার পরে এই হরমোন গুলা খরিত হয়, খরিত হয়ে আমরা তৃপ্ত হই যে হ্যাঁ ঠিক আছে আর খাবো না, যথেষ্ট খাওয়া হয়েছে। হ্যাঁ, তো এই হরমোন গুলা যদি না ক্ষরণ হয় বা এই হরমোন গুলা ক্ষরণের মধ্যে যদি সমস্যা থাকে, তার মানে সারাদিন খাইতেই থাকবো, মানে শুধু খাইতেই ইচ্ছে করবে, ক্ষুধা মিটবে না। ঠিক আছে? আচ্ছা, তো এটা আবার একটা কিসের মধ্যে চলে যাবে? স্থূলতার কারণের মধ্যে চলে যাবে। আচ্ছা, তাহলে নিয়ন্ত্রণের বিষয়গুলা বললাম। আর হচ্ছে কিছু হরমোন, কোন হরমোনের কি কাজ? পাকস্থলী বা পরিপাক নালীর প্রাচীর থেকে ক্ষরিত হরমোন এবং সেগুলোর কি কাজ? এখানে অনেকগুলো হরমোনের নাম দেওয়া আছে, তোমার এগুলো সব পড়তে হবে না। হ্যাঁ, কোনটা কোনটা পড়বা অলরেডি যেটা যেটা জানো, যে গ্যাস্ট্রিন, হ্যাঁ, পাকস্থলীর প্রাচীরে জি কোষ থেকে ক্ষরিত হয়, এই সিএল ক্ষরণ নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, আচ্ছা, সিক্রেটিন এই ডিওডেনামের মিউকোসা থেকে ক্ষরিত হচ্ছে, অগ্নাশয়ের রস এই সেই এটা করে। আর ওই যে কি যেন ওইটা অধ্যায় ছিল, সমন্বয় নিয়ন্ত্রণ, সেখানে পড়ে আসছে এটা হচ্ছে কি প্রথম আবিষ্কৃত হরমোন, তাই না? আচ্ছা, তারপরে কোলিসিস্টোকাইনিন, এটার অপর নাম কি? প্যানক্রিওজাইমিন। কোথা থেকে ক্ষরিত হচ্ছে? ক্ষুদ্রান্তের প্রাচীর, ডিওডেনামের প্রাচীর থেকে। অগ্নাশয়ের বৃদ্ধি বিকাশে কাজ করতেছে, অগ্নাশয় থেকে রসক্ষরণ উদ্দীপ্ত করতেছে। আচ্ছা, এই যে রসক্ষরণ, হ্যাঁ, এই অগ্নাশয় থেকে যে রসক্ষরণ উদ্দীপ্ত করতেছে কোলিসিস্টোকাইনিন, একটু আগে কি পড়ছিলা বলতো? এটা কি ক্ষারীয় রসক্ষরণে উদ্দীপ্ত করে নাকি এনজাইম সমৃদ্ধ রসক্ষরণে উদ্দীপ্ত করে? এনজাইম সমৃদ্ধ। আচ্ছা, এনজাইম সমৃদ্ধ রসক্ষরণে উদ্দীপ্ত করে। আর সিক্রেটিনটা ক্ষারীয় রসক্ষরণে উদ্দীপ্ত করে, তাই না? আচ্ছা, তোমরা অনেক কিছু জেনে ফেলছো। হ্যাঁ, এগুলো আমরা যখন পড়াশোনা করছি আমাদেরকে তো কেউ এভাবে পড়ায় নাই, আমরা এগুলা মেডিকেলে উঠার পরে শিখছি। আর তোমরা মেডিকেলে ভর্তি পরীক্ষা দেওয়ার আগে শিখে ফেলতেছো। হ্যাঁ, অনেক মানে অ্যাডভান্স তোমরা। আচ্ছা, যাই হোক, তারপরে এগুলো কি? আচ্ছা, সোমাটোস্ট্যাটিন। আচ্ছা, সোমাটোস্ট্যাটিন কোথা থেকে ক্ষরিত হচ্ছে? দেখো, সোমাটোস্ট্যাটিন কিন্তু কয়েক জায়গা থেকে ক্ষরিত হয়। এর মধ্যে একটা হচ্ছে কি পাইছো তুমি একটু আগে, অগ্নাশয়ের মধ্যে যে কোষটা ছিল, অগ্নাশয়ের কোষ থেকে ওই যে আলফা কোষ, বিটা কোষ, তারপরে ডেল্টা কোষ থেকে ক্ষরিত হচ্ছিল সোমাটোস্ট্যাটিন। আচ্ছা, ওই একই সোমাটোস্ট্যাটিন আবার পাকস্থলী বা অন্ত্রের প্রাচীরের যে মিউকোসা যে আবরণটা, সেই মিউকোসার ডি কোষ থেকেও ক্ষরিত হয়। এটা একটু দাগ দিয়ে রাখবা, এখানে দাগটা পড়ে নাই। হ্যাঁ, যে পাকস্থলী ও অন্ত্রের ডি কোষ থেকে ক্ষরিত হয় কে? সোমাটোস্ট্যাটিন। আচ্ছা, সেটা ক্ষরিত হয়ে কি করে? পাকস্থলীর ক্ষরণকে হ্রাস করায় দেয় সে। আচ্ছা, দেখো, সে পাকস্থলীর ক্ষরণ হ্রাস করতেছে কেন বলতো? এটা ক্ষরিত হয় কোথা থেকে? একটু বুদ্ধি খাটাও। দেখো, এই হরমোনটা ক্ষরিত হচ্ছে কোথা থেকে? অন্ত্রের মিউকোসা থেকে। হ্যাঁ, মূলত হচ্ছে অন্ত্রের মিউকোসা থেকে আর হচ্ছে অগ্নাশয় থেকে। ঠিক আছে? আচ্ছা, তো খাবারগুলো পাকস্থলী থেকে কোথায় ঢুকে গেছে? ক্ষুদ্রান্ত্রের ভিতরে ঢুকে গেছে। তখনই তো এই কোষগুলা উদ্দীপ্ত হয়ে হরমোনটা ক্ষরণ করলো। তার মানে খাবার তো আর পাকস্থলীতে নাই। তার মানে নিশ্চয়ই পাকস্থলীতে আর এসিড টেসিড এত কিছু দরকার নাই। সেজন্য পাকস্থলীর ক্ষরণটাকে কি করতে হবে? এখন হ্রাস করতে হবে, কারণ খাবার তো এখন আর পাকস্থলীতে নাই। ঠিক আছে? আচ্ছা, এই জিনিসগুলো একটু পড়বা। তারপরে নিচের দিকে এগুলো এত কিছু পড়তে হবে না। এন্টারোগ্যাস্ট্রনটা পড়বা। এটাকে কি বলে? এটাকে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড বলে, মানে হচ্ছে সে পাকস্থলীর সংকোচনকে কমায় দেয়। তারপর এন্টারোক্রাইনিন, হ্যাঁ, এই এন্টারোক্রাইনিন কি করে? একটু আগে যে পড়লা যে ক্ষুদ্রান্তের প্রাচীরের মধ্যে কি গ্রন্থি থাকে? লিভার কোনের গ্রন্থি, ক্রিপ্ট অফ লিভার কোন, সেটাকে উদ্দীপ্ত করে কে? এন্টারোক্রাইনিন। ডিওক্রাইনিন কি করে? ব্রুনার্স গ্ল্যান্ড কে উদ্দীপ্ত করে, ব্রুনার্স গ্ল্যান্ড। ঠিক আছে?
এটা এই কয়েকটা কোনটার কাজ কি এই জিনিসগুলা পড়বা, এমসিকিউ তে জিজ্ঞেস করবে। আচ্ছা, তারপর ভিলিকাইনিন একটা আছে। ভিলিকাইনিন নামের মধ্যেই বোঝা যাচ্ছে কিসের কাজ নিয়ন্ত্রণ করবে, ভিলাইয়ের কাজ নিয়ন্ত্রণ করবে। ঠিক আছে, ভিলাইয়ের সঞ্চালনশীলতা বাড়াবে সে। ঠিক আছে? আচ্ছা, এরপরের পাতায় এরকম একটা বক্স করে সামারি করা আছে। এটা না পড়লে চলবে। তোমাদেরকে মনে হয় একটু রাত্রেবেলা হয়ে গেছিল দিতে দিতে, আসলে আমি জিনিসটা আগে বানাই নাই, এটা রাত্রেবেলা বানাইছিলাম। ওই যে এনজাইমের যে লিস্টটা, সেটা নিশ্চয়ই পাইছো। ওইটা দেখে ওইভাবে সাজাইলে একটু সহজ লাগবে, ওভাবে সাজালে একটু সহজ লাগবে। আসলে মূলত তো সবই পড়তে হবে, ওখানে যে নামগুলো আছে এখানে ওই একই নামগুলোই আছে, জাস্ট একটু সাজানোটা একটু সহজ করে নেওয়া, ঠিক আছে, পড়ার সুবিধার জন্য। আচ্ছা, তারপরে আচ্ছা শোষণ, হ্যাঁ শোষণ একটা খুবই ভালো টপিক। আচ্ছা, এটার মধ্যে আচ্ছা শুরুতে বইয়ের এগুলো একটু দেখে নাও আগে, যে কি অবস্থা। খাবার যে শোষণ হবে, শোষণ হওয়ার আগে তো পরিপাকটা হওয়া লাগবে, তাই না? পরিপাক না হয়ে তো আর শোষণ হইতে পারবে না। তুমি একটা মুরগির মাংস এক টুকরা পেটের মধ্যে ঢুকাই দিছো, সেই এক টুকরা মুরগির মাংস তো আর কোষের মধ্যে ঢুকবে না। হ্যাঁ, আচ্ছা, তো এটাকে পরিপাক হয়ে আসতে হবে আগে। হ্যাঁ, আচ্ছা, আবার তুমি পানি খাইছো, এক গ্লাস পানি খাইছো, বলো তো এই যে পানি, হ্যাঁ পানিটাকে কি নামে ডাকা হবে? পরিশোষক। মানে যেটা পরিপাক করার প্রয়োজন হয় না, তাই না? আচ্ছা, তাহলে আমরা যে পানিগুলা খাইলাম এগুলা নিশ্চয়ই ওই পাকস্থলী থেকে শুরু করে তারপরে ক্ষুদ্রান্ত তারপরে বৃহদান্ত্র, অপেক্ষা করার দরকার নাই যে বৃহদান্ত্রে গিয়ে আমার পানি শোষণ হবে বা ক্ষুদ্রান্ত ইলিয়ামে গিয়ে পানি শোষণ হবে, এটা নিশ্চয়ই অপেক্ষা করার প্রয়োজন নাই। এটা পাকস্থলী থেকেই কি শুরু হয়, শোষণ প্রক্রিয়াটা শুরু হয়। পাকস্থলীতেই পানি, অ্যালকোহল, স্যালাইন, গ্লুকোজ এগুলোর শোষণ শুরু হয়। ঠিক আছে, আচ্ছা, আর তারপরে হচ্ছে কোথায় যাবে, মূলত শোষণের জন্য কে কাজ করে, ওই ভিলাই গুলা। ঠিক আছে, আমাদের ক্ষুদ্রান্তের প্রাচীরে যে ভিলাই গুলা আছে সেগুলোই হচ্ছে শোষণের একক। আর ক্ষুদ্রান্তের যে অংশগুলো ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম, ডিওডেনাম থেকে মূলত ওই যে গ্যাস্ট্রিক জুস গুলা ক্ষরণ হয়, আন্তরিক রস গুলা ক্ষরণ হয়। জেজুনাম আর ইলিয়াম শোষণের কাজগুলো বেশি করে। এখান থেকে কতবারে প্রশ্ন আসছিল যে শোষণ প্রধানত কোথায় ঘটে, হ্যাঁ জেজুনাম ছিল উত্তর। হ্যাঁ, আচ্ছা, তারপরে এখানে এই যে ভিলাই যেগুলো থাকে, ভিলাই কতগুলো থাকে, 50 লক্ষ। এই যে 50 লক্ষ একটু ভালো করে খেয়াল করবা, তোমাদের হাতে যা কিছু আছে এই লেটেস্ট এডিশনের বই ছাড়া তোমাদের হাতে যা কিছু আছে সবকিছুতে লিখে আছে 50,000। হ্যাঁ, এবং সবকিছু এখন ইনভ্যালিড হয়ে গেছে। যেই সমস্ত কিছুতে 50,000 লেখা আছে ওইগুলো এখন ইনভ্যালিড হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি 50 লক্ষ, আগের এডিশনের বইগুলোতে 50,000 ছিল, সেটা ভুল ছিল। এখন কারেকশনটা নিয়ে আসছে লেটেস্ট এডিশনের বইতে, যে এটা আসলে কি 50 লক্ষ ভিলাই হবে। তোমার ডাইজেস্টের মধ্যেও 50,000 লেখা আছে। কেন? কারণ ডাইজেস্টটা তো এখনই বানায় নাই, এটা বানানো শুরু হয়েছে এই বছরের শুরুতে। হ্যাঁ, ডাইজেস্ট নিয়ে এটা কি করছে, বিভিন্ন বই ঘাটছে, হ্যাঁ লিখতে হয়েছে, সেগুলা টাইপ করতে হয়েছে, এটা সেটা অনেক কাজ, এগুলা তো আর এই কয়েকদিনের মধ্যে হয় নাই। হ্যাঁ, তো মানে হচ্ছে ডাইজেস্টের ইনফরমেশন গুলা এই সেপ্টেম্বর 2020-এর ইনফরমেশন না, ঠিক আছে, এটা তার আগের এডিশনের ইনফরমেশন। তো সেজন্য সেখানে এই জিনিসগুলা লেখা থাকবে না, এই জন্য ক্লাসগুলো একটু ভালো মতো করবা। ঠিক আছে, অনেকে তোমরা যারা ক্লাস করো না, আচ্ছা এখানে তোমাদেরকে বলে লাভ কি, তোমরা তো ক্লাস করতেইছো, এদেরকে কোথায় পাবো বলো তো, ফেসবুকে পাওয়া যাবে তাই না? আচ্ছা, যাই হোক, হ্যাঁ মানে ক্লাসের কোনো বিকল্প নাই, শিশুর জন্য মাতৃদুগ্ধের কোনো বিকল্প নাই, পড়াশোনার জন্য ক্লাসের কোনো বিকল্প নাই, ক্লাসে যা হয় সেটাই সর্বোচ্চ ভালো জিনিস। ঠিক আছে, আচ্ছা, কি যেন এটা, আচ্ছা হ্যাঁ, তাহলে 50 লক্ষ ভিলাই থাকে। আর এই ভিলাই গুলো মিলে কি পরিমাণে শোষণতল গঠন করে, 10 বর্গমিটার শোষণতল গঠন করে। আর এই যে ভিলাইয়ের মধ্যে যে কি আছে দেখো, খাবারের শোষণ, আচ্ছা এখানেই একটা ছবি আছে। হ্যাঁ, দেখো এই যে আমাদের যে ভিলাই আছে, ভিলাইয়ের মধ্যে কি থাকে, রক্তনালী থাকে, কৈশিক জালিকা থাকে, একটা লসিকা নালী থাকে, সবুজটা হচ্ছে লসিকা নালী আর এগুলো রক্তনালী। আচ্ছা, আমরা যে খাবারগুলা খাইলাম সেগুলো ভিলাইয়ের প্রাচীরের কোষের মধ্য দিয়ে ব্যাপন প্রক্রিয়ায় হোক, অভিস্রবণ প্রক্রিয়ায় হোক বা অন্য যে কোনো পরিবহন প্রক্রিয়ার মাধ্যমে কোথায় ঢুকে যাবে, এই কৈশিক জালিকার রক্তের মধ্যে ঢুকে যাবে। কোনগুলা?
কোনগুলা খেয়াল করো, একটা হচ্ছে কার্বোহাইড্রেটের পরিপাকৃত একক আর প্রোটিনের পরিপাকৃত একক। কার্বোহাইড্রেট এবং প্রোটিনের পরিপাকৃত এককগুলা কোথায় ঢোকে? রক্তে ঢোকে। আর লিপিডের পরিপাকৃত একক যেগুলো আছে সেগুলো কোথায় প্রবেশ করে? লসিকা নালীর মধ্যে। হ্যাঁ, লসিকা দিয়ে ওরা পরিবহনটা, ইনিশিয়াল পরিবহনটা লসিকা দিয়ে হয়। তারপরে আমরা তো জানি একটা পর্যায়ে গিয়ে লসিকা নালীটা কিসের সাথে মিলিত হয়? শিরাতন্ত্রে গিয়ে মিলিত হয়। এই যে শিরাতন্ত্রে গিয়ে মিলিত হচ্ছে, আলটিমেটলি রক্তেই যাবে, কিন্তু শোষণটা হয় কিসের মধ্যে? লসিকার মধ্যে। ঠিক আছে? আচ্ছা, কিসের? লিপিডের একক গুলা। হ্যাঁ, সেই কথাগুলো এখানে লেখা আছে। আর এই যে ভিলাইয়ের মধ্যে যে লসিকা নালী, সেটার নাম কি? ল্যাকটিয়ালস। হ্যাঁ, এটা তো রক্তের মধ্যে পড়ছিলাম মনে হয়। আচ্ছা, তাহলে এই পাতায় এই কথাগুলো আছে। তো শোষণের বিষয়গুলো আমরা একটু ভালো করে দেখি যে কি অবস্থা। এগুলো অলরেডি জেনে ফেলছো। এই ভিলাইয়ের মধ্যে কৈশিক নালী, এই যে কৈশিক নালী, আর একটা কি আছে? লসিকা নালী আছে। ঠিক আছে? আর এই যে দেখো একটা কি দেখা যায়, এই যে স্নায়ুতন্তু দেখা যায় হলুদ কালারে, যেটা স্নায়ুতন্তু। এই স্নায়ুতন্তুটা দিয়েই কি হচ্ছিল? ওই যে রসের ক্ষরণ নিয়ন্ত্রিত হচ্ছিল। একটু আগে যে আমরা পড়তেছিলাম যে সাবমিউকোসাল প্লেক্সাস, সেখান থেকে উদ্দীপনা আসে এই গ্রন্থিগুলোতে, এই স্নায়ুটা দিয়ে উদ্দীপনাটা আসে। হ্যাঁ, উদ্দীপনা এসে এই কোষগুলো উদ্দীপ্ত হয়, আর তারা কি করে? গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করে। আচ্ছা, যাই হোক, তো এখানে মূলত যেটা পড়বা, দেখো আমি একটু দেখাই এটা। এটা তো একটা ভিলাই। হ্যাঁ, আর ধরো এটা আমরা আঁকলাম কি? এটা পরিপাক নালীর গহ্বরটা। হ্যাঁ, এটা পুরাটা পরিপাক নালীর গহ্বর, সেটার মধ্যে একটা ভিলাই। আমাদের এখানে খাবার দাবার পরিপাক হচ্ছে, এখানে খাবার পরিপাক হচ্ছে। হ্যাঁ, পরিপাকৃত খাদ্য উপাদানগুলো আছে, এগুলাকে এখন কোথায় ঢুকাইতে হবে? এই কৌশিক জালিকার রক্তের মধ্যে ঢুকাইতে হবে। আচ্ছা, তাহলে রক্তের মধ্যে ঢুকার জন্য কি ভেদ করে যেতে হবে? এই কোষগুলা। তাহলে প্রথমত আমার এই কোষগুলার পরিচিতি লাগবে। হ্যাঁ, এখানে যেগুলো গ্রন্থি কোষ আছে, গ্রন্থি কোষগুলো তো তোমরা আগেই পড়ছো যে কি গবলেট কোষ আছে, প্যানেট কোষ আছে, এটা সেটা আছে। কিন্তু নরমাল অন্য যে কোষগুলো আছে, হ্যাঁ, পুরা মেমব্রেনটাই তো আর গ্রন্থি না। হ্যাঁ, এর মূল কোষ যেগুলা, নরমাল কোষ যেগুলা, দেহ কোষ যেগুলো আছে, হ্যাঁ, সেগুলো কি কি জিনিস? এগুলো হচ্ছে কলামনার এপিথেলিয়াম। খেয়াল করো, এখানে আরেকটা এপিথেলিয়াম পাইলা, ভিলাইয়ের প্রাচীরের এপিথেলিয়াম। ভিলাইয়ের প্রাচীরের এপিথেলিয়ামটা কি? কলামনার এপিথেলিয়াম। আচ্ছা, এই কলামনার এপিথেলিয়াল কোষের মধ্যে ঢুকবে। হ্যাঁ, কি ঢুকবে? খাদ্য উপাদান। আচ্ছা, দাঁড়াও, এই যে দেখো, হ্যাঁ, এই যে কোষ, হ্যাঁ, কোষের যে প্লাজমা মেমব্রেন আছে, প্লাজমা মেমব্রেনের মধ্য দিয়ে আমাদের অ্যামাইনো অ্যাসিড গুলা, আমাদের মনোস্যাকারাইড যেগুলো আছে, গ্লুকোজ ফ্রুক্টোজ, এগুলো ব্যাপন প্রক্রিয়ায় ঢুকে যাবে। এগুলোর মধ্যে আবার একটু ভাগ আছে। হ্যাঁ, যেমন কোনটা এই যে এখানে দেখো তোমাদের ডাইজেস্টে দেওয়া আছে এই জিনিসটা। হ্যাঁ, এটা ডাইজেস্ট থেকে পড়বা যে বিভিন্ন খাদ্যবস্তুর শোষণ। দেখো শর্করা, যেটা শর্করার মধ্যে গ্লুকোজ আর গ্যালাক্টোজ, যেটা, হ্যাঁ, গ্লুকোজ আর গ্যালাক্টোজ, এই দুইটা সক্রিয় পদ্ধতিতে শোষিত হয়। মানে হচ্ছে ওই কি বলে, কোষের প্লাজমা মেমব্রেনে একটা প্রোটিনের সাথে যুক্ত হবে, এটিপি খরচ করে প্রোটিনটাকে ঘুরাই দিতে হবে। হ্যাঁ, মানে সক্রিয় শোষণ। আচ্ছা, আর ফ্রুক্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ, এগুলো ডাইরেক্ট ব্যাপন প্রক্রিয়ায় শোষিত হয়, এটার জন্য কোনো এটিপি ব্যবহার করতে হয় না। আমিষ পরিপাক হয়ে কি হয়? অ্যামাইনো অ্যাসিড, যেগুলো এল অ্যামাইনো অ্যাসিড, সেগুলো সক্রিয় শোষণ হয়, মানে এপিটি লাগে, কি বলে, এটিপি লাগে। আর যেগুলো ডি অ্যামাইনো অ্যাসিড, সেগুলো ডাইরেক্ট ব্যাপিত হয়ে ঢুকে যায়, কোনো কিছু লাগে না। আচ্ছা, তাহলে এইটুকু একটু খেয়াল করো। শর্করার একক যেগুলো আছে, এর মধ্যে গ্লুকোজ আর গ্যালাক্টোজ সক্রিয় পরিবহন, আর ফ্রুক্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ এগুলো নিষ্ক্রিয় পরিবহন বা ব্যাপন। আচ্ছা, আমিষের মধ্যে এল অ্যামাইনো অ্যাসিড গুলা সক্রিয় পরিবহন, ডি অ্যামাইনো অ্যাসিড গুলা ব্যাপন। ঠিক আছে? আর লিপিড গুলার মধ্যে ঝামেলা আছে। হ্যাঁ, লিপিড গুলার মধ্যে একটু করে ঝামেলা আছে, সেই ঝামেলাটা আমি দেখাচ্ছি। আচ্ছা, দেখো লিপিডের শোষণ। লিপিড নিয়ে ঝামেলা কেন? কারণ জিনিসটা কি কি বলে, পানির সাথে তার একটু মারামারি আছে। হ্যাঁ, সে পানিগ্রাহী নয়। হ্যাঁ, তার একটু পানির সাথে শত্রুতা আছে। হ্যাঁ, লিপিড তো তেল চর্বি, হ্যাঁ, তার একটু
পানির সাথে শত্রুতা আছে। আচ্ছা, তো বিষয়টা কিরকম, আমাদের লিপিড যেটা আমরা পরিপাক করলাম, হ্যাঁ, প্রথম কথা হচ্ছে এই যে জিনিসটা দেখতেছে এটা কি, ক্ষুদ্রান্তের প্রাচীরটা, ক্ষুদ্রান্তের প্রাচীর, আর এইদিকে এটা হচ্ছে ক্ষুদ্রান্তের গহ্বর। মনে করো আমরা এই যে ক্ষুদ্রান্ত আঁকলাম, ধরো এটা একটা ক্ষুদ্রান্ত, তাহলে ক্ষুদ্রান্তের এই যে প্রাচীর আর এখানে ভিতরে গহ্বর, এই প্রাচীরটা হচ্ছে এইটা, আর এই ফাঁকাটা কি, এখানে যে ফাঁকাটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই গহ্বরটা। আচ্ছা, ভালো কথা। অ্যাডমিট দেয় না কেন? আচ্ছা, দেখো, আমাদের লিপিড পরিপাক হয়ে কি হয়, ফ্যাটি অ্যাসিড হয় বা মনোগ্লিসারাইড যেগুলো আছে সেগুলো হয়। আচ্ছা, তারপরে আমাদের ক্ষুদ্রান্তে যকৃত থেকে কি আসতেছে, পিত্তরস, পিত্তরসের মধ্যে কি থাকে, পিত্ত লবণ, ঠিক আছে। আচ্ছা, পিত্ত লবণ এবং এই ফ্যাটি অ্যাসিড অণুগুলা, হ্যাঁ, এগুলো মিলিত হয়, একসাথে মিলিত হয়। কেন মিলিত হয়, কারণ এই ক্ষুদ্রান্তের মধ্যে তো পানি আছে, তুমি পানি খাইছো না, তো পানির মধ্যে তো হচ্ছে ফ্যাটি অ্যাসিড গুলার চলাচল একটু কঠিন হয়ে গেছে, ঠিক আছে। তো সেজন্য তাকে কে সাহায্য করে, আমাদের পিত্ত লবণ গুলা সাহায্য করে, হ্যাঁ, বা কিছু প্রোটিন অণু, পিত্ত লবণ কিছু প্রোটিন অণু মিলে ওই সেই আমাদের কি বলে ফ্যাটি অ্যাসিড অণুগুলাকে ঘিরে ধরে, যে ভাই, হ্যাঁ, আমরা তোমাকে ঘিরে ধরছি, সমস্যা নাই, পানি আছে, তুমি সামনে আগাই চলো, সমস্যা নাই, আমরা তোমার বাহির দিয়ে একটা আবরণ সৃষ্টি করে দিছি, হ্যাঁ, পানি তোমার সাথে মারামারি করতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, এগুলা ভিতরে আছে। আচ্ছা, তো এই অবস্থায় এরকম পাহারা দেওয়া অবস্থায়, হ্যাঁ, এই টোটাল যে যৌগটা হলো, হ্যাঁ, পিত্ত লবণ, কিছু কোলেস্টেরল, কিছু ফ্যাটি অ্যাসিড মিলে যে যৌগটা হলো, এটার নাম হচ্ছে কি মাইসেলি। হ্যাঁ, তোমরা ওই যে কোথায় যেন মাইসেলি আর পড়ছিলা, কোষের গঠনের মধ্যে কোষ প্রাচীরে, হ্যাঁ, এটা হচ্ছে একটা কি মাইসেলি। আচ্ছা, তো কোষ প্রাচীরের মাইসেলি কিন্তু আবার একটু অন্যরকম মাইসেলি ছিল, হ্যাঁ, এটা হচ্ছে লিপিডের মাইসেলি। আচ্ছা, তাহলে কথা কি, কথা হচ্ছে এই, আচ্ছা একটু দাঁড়াও তো। এখনো কি করতেছে এগুলো? আচ্ছা, যেটা বলতেছিলাম, আচ্ছা তোমরা তো আবার জিজ্ঞেস করবা, আমি নিজে থেকেই একটু আরো সরলীকরণ করে দেই। ফ্যাটি অ্যাসিড গুলা পানি দ্রাব্য নয়, তো পরিপাক নালীর মধ্যে তো সব পানি দিয়ে ভরা, তো এগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে গেলে পানির মধ্য দিয়ে যাইতে হয়। সেজন্য কি করে, সেজন্য আমাদের বাইল সল্ট যেগুলো আছে, মানে কি যেন, পিত্ত লবণ, হ্যাঁ, তারপরে আরো অন্যান্য প্রোটিন মিলে ফ্যাটি অ্যাসিড গুলাকে ঘিরে ধরে এটা ট্রান্সপোর্ট হয়, হ্যাঁ, ঘিরে ধরে এটা কার কাছে আসে, ভিলাইয়ের কোষের মেমব্রেনের কাছে আসে। তখন ওই মেমব্রেনের মধ্য দিয়ে, মেমব্রেনের সাথে আবার কার মিল আছে, ফ্যাটি অ্যাসিডের মিল আছে, হ্যাঁ, কারণ মেমব্রেনটা তো ফসফোলিপিড, প্লাজমা মেমব্রেনটা ফসফোলিপিড, এটা যখন মেমব্রেনের গায়ের সাথে লেগে যায়, হ্যাঁ, তখন ফ্যাটি অ্যাসিড গুলা খুব খুশি হয়ে যায় যে যাক বাবা, পানি থেকে বাঁচছি, ঠিক আছে। তখন সে ফসফোলিপিডের যে স্তর সেটা ভেদ করে ভিতরে ঢুকে যায় সহজে, হ্যাঁ। আচ্ছা, মানে ব্যাপন প্রক্রিয়ায় ঢুকে গেল, আচ্ছা, খুবই ভালো কথা। এখন ঢোকার পরে সে আবার বিপদে পড়ছে, কি বিপদে পড়ছে, যে কোষের মধ্যে তো আবার পুরাটা পানি, কোষের যে সাইটোপ্লাজম সেটাও তো পানি, হ্যাঁ, কোষের সাইটোপ্লাজমের মধ্যে কত 60 থেকে 96 না কত পার্সেন্ট যেন পানি থাকে, তাই না। আচ্ছা, তো এখন তার আবার বিপদ, হ্যাঁ, এখন তাকে আবার কি করা লাগবে, আবার প্যাকেট করা লাগবে, হ্যাঁ, কি দিয়ে প্যাকেট করবে, প্রোটিন দিয়ে প্যাকেট করবে। তো এই ট্রাইগ্লিসারাইড, আচ্ছা,
আর এই পর্যন্ত আসতে আসতে কি হয়ে গেছে, ওই ফ্যাটি অ্যাসিড তিনটা মিলে আবার কি গঠন করে, ট্রাইগ্লিসারাইড গঠন করে, ঠিক আছে। আচ্ছা, সেই ট্রাইগ্লিসারাইড গুলার চারপাশে প্রোটিন অণুগুলা বেষ্টিত হয়ে প্যাকেট সৃষ্টি করে যাতে পানির মধ্য দিয়ে এরা যেতে পারে। প্রোটিনটা তো পানিগ্রাহী, হ্যাঁ। আচ্ছা, তো পানির মধ্য দিয়ে বহন করানোর জন্য, মানে বিষয়টা কি রকম, ওই যে বৃষ্টির দিনে হঠাৎ করে বৃষ্টি চলে আসছে, তোমার ছাতা টাতা কিচ্ছু নাই, এখন মোবাইলটা বা মানি ব্যাগটা তো বাঁচাইতে হবে, হ্যাঁ। সেটার জন্য কি করো, পাশের দোকান থাকলে একটা পলিথিন নিয়ে এগুলা পলিথিনের মধ্যে ঢুকে পকেটের মধ্যে নিয়ে ফেলি, আর বৃষ্টিতে ভিজে ভিজে আমরা চলে যাই, তাই না। তো এই যে পলিথিনের প্যাকেটটা পানি থেকে মোবাইলটাকে রক্ষা করছিল, সেরকম আমাদের এই প্রোটিন অণুগুলা কোষের মধ্যে যে পানি, সেই পানি থেকে কাকে রক্ষা করে, আমার ফ্যাটি অ্যাসিড গুলাকে রক্ষা করে, লিপিড অণুগুলাকে রক্ষা করে, ঠিক আছে। তাহলে লিপিডের চারপাশে প্রোটিন যুক্ত হয়ে এই যে সামগ্রিকভাবে যে যৌগটা উৎপন্ন হলো, এটার নামই কি হবে, লিপোপ্রোটিন। লিপিড প্লাস প্রোটিন, লিপোপ্রোটিন। আর এই লিপোপ্রোটিনটার নাম কি, কাইলোমাইক্রন। এটার নাম কি, কাইলোমাইক্রন। কাইলোমাইক্রন সৃষ্টি হয় কোথায়, এই কোষটা কি কোষ, কলামনার এপিথেলিয়াল কোষ। কিসের কলামনার এপিথেলিয়াম, ভিলাইয়ের কলামনার এপিথেলিয়াম, ঠিক আছে। কথা খেয়াল করিও, হ্যাঁ, যে ভিলাইয়ের প্রাচীরের এপিথেলিয়ামটা কি ধরনের, ঠিক আছে। কাইলোমাইক্রন কি জিনিস, তারপরে কাইল কি জিনিস, কাইম কি জিনিস। আচ্ছা, কাইম কি জিনিস বলো তো। পাকস্থলীতে খাদ্য খাদ্যদ্রব্য পাকস্থলীতে অর্ধপাচিত যে খাদ্য বস্তু, সেটা অর্ধপাচিত খাবার HCl এর সাথে মিশে যে সুপের মতো হয় সেটা। আচ্ছা, আর হচ্ছে কাইল, কাইল কি জিনিস বলতো। বেশি চর্বিযুক্ত খাবার খেলে আমি যে দুধের মধ্যে সাদা দেখায় ওইটা কায়। আচ্ছা, ঠিক আছে, তোমাদের মনে আছে, এই কার সমস্যা এটা, হ্যাঁ। আচ্ছা, মানে লসিকা নরমালি হচ্ছে বর্ণহীন বা হালকা হলুদ বর্ণের থাকে, সেটার মধ্যে যখন চর্বি ঢুকে যায় তখন সেটা দুধের মতো সাদা হয়, তখন আমরা সেটাকে কি বলি, কাইল বলি। আর কাইলোমাইক্রন, কাইলোমাইক্রন কি পাইলে এখনই, কাইলোমাইক্রন হচ্ছে একটা লিপোপ্রোটিন। কাইলোমাইক্রন একটা লিপোপ্রোটিন, যেটা কিসের সহায়তা করে, আমাদের লিপিড শোষণে সহায়তা করে, হ্যাঁ। আচ্ছা, ট্রাইগ্লিসারাইড বা কোলেস্টেরল এগুলার বাহির দিয়ে আমাদের প্রোটিন অণু দিয়ে বেষ্টিত হয়ে কাইলোমাইক্রন লিপোপ্রোটিনটা সৃষ্টি হয়। এরপরে সেই কাইলোমাইক্রনটা আমাদের কোষের সাইটোপ্লাজমের মধ্য দিয়ে চলে যেতে পারে, কারণ এটা আর কি হলো না, পানির সাথে মারামারি হলো না, ঠিক আছে। তারপরে এখানে গিয়ে এটা বের হয়ে যায় এক্সোসাইটোসিস প্রক্রিয়ায়, কোষটা থেকে বের হয়ে গেল, এবং সেটা কিসের মধ্যে ঢুকে গেল, ভিলাইয়ের পাশে কি আছে, লসিকা নালী আছে, হ্যাঁ। ভিলাইয়ের পাশে লসিকা নালী, খেয়াল করো, আমি যায় না কেন, এই যে দেখো, হ্যাঁ, এদিক থেকে ঢুকতেছে, এদিক থেকে ঢুকতেছে, এই কোষের মধ্যে ঢুকে কি হইলো, কাইলোমাইক্রন। তারপরে বের হয়ে কোথায় প্রবেশ করলো, এই লসিকা নালী যেটা আছে, লসিকা নালীটাতে, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের লসিকা নালী, ঠিক আছে। তাহলে লিপিড জাতীয় খাদ্যের পরিশোষণ কিসের মাধ্যমে হয়, আমাদের লসিকা নালীর মাধ্যমে হয়। যে লসিকা নালীর মধ্যে ঢুকলো, যে লসিকা নালীর মধ্যে ঢুকলো লিপিড গুলা, সেটার নাম কি, সেটার নাম ল্যাকটিয়েলস। ভিলাইয়ের মধ্যে যে লসিকা নালী থাকে তার নাম কি, ল্যাকটিয়েলস, হ্যাঁ। তাহলে জিনিসগুলো খেয়াল করবা, এই তো এগুলাই কথাবার্তা পরের পাতায়। আচ্ছা, তাহলে এগুলো এখন পড়বা, গ্লুকোজ ফ্রুক্টোজ ইত্যাদিতে পরিণত হয়। তারপরে এগুলো এখন সোজা হয়ে গেছে, পরে দেখবো। আচ্ছা, পরে দেখো, হ্যাঁ, এই গ্লিসারল, ছোট ফ্যাটি অ্যাসিড, এগুলো ব্যাপন প্রক্রিয়ায় ঢুকে গেছে কোষের মধ্যে। আচ্ছা, কোষের মধ্যে ঢোকার পরে আবার বিপদে পড়ছে, যে কি অবস্থা, আমাদের কাইলোমাইক্রন সৃষ্টি করা লাগতেছে। আর বড় ফ্যাটি অ্যাসিড যেগুলা, বড় ফ্যাটি অ্যাসিড গুলা কোষে ঢোকার আগেই বিপদে পড়ছে, হ্যাঁ। বড় ফ্যাটি অ্যাসিড যেগুলো আছে, এগুলো কোষে ঢোকার আগেই পরিপাক নালীর গহ্বরের মধ্যেই বিপদে পড়ছে পানির সাথে। তো ওদের জন্য আবার কি গঠন করা লাগলো, মাইসেলি, হ্যাঁ। মাইসেলি গঠন করে এগুলোকে ওই ভিলাইয়ের প্রাচীরের কোষের কাছে আনতে হলো। তারপর সেখান থেকে সেগুলো কোষের ভিতরে ঢুকলো, ঢোকার পরে আবার কাইলোমাইক্রন। আচ্ছা, গেল। পানি শোষণ, পানি শোষণের প্রধান স্থান কোনটা, ক্ষুদ্রান্ত্র, ঠিক আছে। আচ্ছা, কি প্রক্রিয়ায় পানি শোষিত হয়, অবিস্রবণ প্রক্রিয়ায়। খনিজ লবণ শোষণ কি পদ্ধতিতে হয়, সক্রিয় শোষণ পদ্ধতিতে, ঠিক আছে। আচ্ছা, ভিটামিন শোষণটা, এটা আমরা এখানে কিছু পড়তে বলি নাই, কেন, কারণ এটা তোমাদের পিত্তরসের কাজের মধ্যে দেওয়া আছে, যে ভিটামিন শোষণে কে সাহায্য করে, পিত্ত লবণ, ঠিক আছে। লিপিড দ্রব্য ভিটামিন গুলার শোষণে পিত্ত লবণ সাহায্য করে, ঠিক আছে। আচ্ছা, আর এখান থেকে এই লাইনটা একটু পড়বা, এই দাগটা দাও এখানে, যে পানি দ্রব্য ভিটামিন গুলো ব্যাপন ও সক্রিয় শোষণ প্রক্রিয়ায় শোষিত হয়।
এটা এটার বিষয়ে আচ্ছা 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 ঠিক আছে এই কি ছিল আচ্ছা এখানে এগুলো পড়লাম এখানে আবার কিছু এক্সট্রা কথা আছে এক্সট্রা কথা কি জিনিস সেটা হচ্ছে শর্করা জাতীয় পদার্থের শোষণ কে নিয়ন্ত্রণ করে এটা নিয়ন্ত্রণ করবে ইনসুলিন আর গ্লুকাগন হ্যাঁ আচ্ছা প্রোটিন আর লিপিডের শোষণ কে নিয়ন্ত্রণ করে থাইরক্সিন একটু লিখে নাও হ্যাঁ যে শর্করার শোষণ কে নিয়ন্ত্রণ করে ইনসুলিন গ্লুকাগন আচ্ছা প্রোটিন আর লিপিডের শোষণ কে নিয়ন্ত্রণ করে আমাদের থাইরক্সিন হরমোনটা আচ্ছা তাহলে আর এটা তো আমি আগেই দেখাইছিলাম তাহলে দেখো যে ফ্যাটি অ্যাসিড এগুলো কোথায় ঢুকছে এপিথেলিয়াল কোষে ঢুকলো ব্যাপন প্রক্রিয়ায় ঢুকছে সোজা মতো তারপরে গিয়ে কাইলোমাইক্রন সৃষ্টি হইতে হচ্ছে তারপরে এক্সোসাইটোসিস আচ্ছা বাকিগুলা পড়বা আর এটা চর্বির শক্তি উৎপাদন ক্ষমতা গ্লুকোজের দ্বিগুণ এটা আগেই বলছিলাম আচ্ছা ঠিক আছে তো আপাতত এই পর্যন্ত পড়া থাক আমরা একটা বিরতি নেব তবে যাইও না একটা বিষয় আছে তোমাদের জন্য সেটা হচ্ছে কি গতকালকে হয়তো ফেসবুকে একটা পোস্ট দেখছো যে কি ওএমআর প্র্যাকটিস শিট বলে একটা বিষয় সেটা তোমাদেরকে আমি একটু দেখাই দিচ্ছি কোনটা দিয়ে দেখাই এই যে দেখো এরকম ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো তোমাদের এরকম থাকবে হ্যাঁ ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো প্রশ্নের সাথে ওএমআর অ্যাটাচ করা থাকে হ্যাঁ প্রশ্নের সাথে ওএমআর অ্যাটাচ করা থাকে এক পাতার প্রশ্ন জাস্ট একটা পাতা হ্যাঁ একটা পাতার প্রশ্ন থাকে এক পাতার মধ্যেই 100টা প্রশ্ন এরকম বড় একটা পাতা থাকে ঠিক আছে তো এটা তোমাদের ওই তোমরা ওই যে বৃত্ত ভরাট করা গোল্লা ভরাট করাটা মূলত প্র্যাকটিস করতে হবে তোমাদের সেজন্য আরেকটা জিনিস ক্যামেরা এটা কি একটু সমস্যা হলো মনে হচ্ছে না এখানে দেখো একটা কি আছে কিউআর কোড আছে হ্যাঁ এই কিউআর কোডের মধ্যে অ্যানসারটা পাবা পরীক্ষা যে দিবা তারপরে অ্যানসার কোথায় থাকবে এই কিউআর কোড স্ক্যান করবা হ্যাঁ নেট অন করে কিউআর কোড স্ক্যান করলে তুমি ওই কি বলে অ্যানসার শিটটা চলে আসবে পিডিএফ অ্যানসার শিটটা ঠিক আছে আচ্ছা পরীক্ষাটা দিয়ে এরকম করবা আর পরীক্ষা কিভাবে দিবা হ্যাঁ কোন টপিকের উপরে এই পরীক্ষাগুলো হবে এগুলো হচ্ছে কি বলে তোমরা যখন এগুলা নিতে আসবা হ্যাঁ তোমাদেরকে একটা রুটিন দিয়ে দিবে রুটিন এই পরীক্ষার রুটিন এটা হচ্ছে টিউটোরিয়ালের টিউটোরিয়ালের এক্সট্রা প্রশ্ন বাসায় প্র্যাকটিস করার জন্য এটা হচ্ছে তোমরা তোমাদের যেদিন টিউটোরিয়াল পরীক্ষা থাকবে সেই দিন তোমরা এটা প্র্যাকটিস করবা বাসায় ঠিক আছে ধরো এই যে আমরা যে কি পড়লাম কি যেন পড়লাম বলতো পরিপাক তারপরে আগের দিন কি ছিল আগের দিনও পরিপাক ছিল তার আগের দিন কি ছিল তারপরে কি আছে কঙ্কাল আছে এই যে একটা টিউটোরিয়ালের মধ্যে যে লেকচার গুলা সবগুলা লেকচার যেদিন হয়ে যাবে হ্যাঁ তারপরে যেদিন টিউটোরিয়াল পরীক্ষা সেদিন অনলাইনে তো একটা টিউটোরিয়াল পরীক্ষা দিবাই পাশাপাশি কি করবা বাসায় বসে এরকম একটা প্রশ্ন দিয়ে টিউটোরিয়াল পরীক্ষাটা দিবা প্রশ্নগুলো হচ্ছে টিউটোরিয়াল পরীক্ষার প্রশ্ন তো তুমি যদি আজকে এটা সলভ করতে বসো তাহলে তো হবে না কারণ আজকে তো তুমি শুধু পরিপাক করছো কিন্তু এটার মধ্যে কঙ্কালও আছে ঠিক আছে তো একটা টিউটোরিয়ালের লেকচার শেষ করে একটা নিয়ে বসবা ঠিক আছে এরকম মোট সবগুলা টিউটোরিয়ালের জন্য মোট 11টা টিউটোরিয়াল হ্যাঁ 2 সেট দেওয়া আছে সি সেট আর ডি সেট 2 সেট দেওয়া আছে হ্যাঁ তুমি একদিনে 2টা করে প্র্যাকটিস করবা সপ্তাহে সপ্তাহে একটা এক টিউটোরিয়াল হয়ে গেলে প্র্যাকটিস করবা আর ওই বারকোডের মধ্যে কি আছে এই কিউআর কোডের মধ্যে অ্যানসার শিট আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা তো এটা নিতে আসিও এখান থেকে নেওয়া যাবে আছে আর যারা এর মধ্যে ডাইজেস্ট নাও নাই আগে হয়তো কিছু বিষয় আশয় ছিল ডাইজেস্ট গুলা নিয়ে ফেলো এখন তো পরীক্ষা নাই পরীক্ষা তো শেষই হয়ে গেছে তোমাদের তো এখন তো ভর্তির পড়াগুলাই ভালো মতো পড়তে হবে তো ডাইজেস্ট
নেওয়ার বিষয়গুলো একটু ইয়া করো, পড়াশোনার জন্য যা কিছু করা লাগে সেগুলো একটু করো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, একটু বিরতি নাও। আমি এখন তো 23 বাজে, 5 মিনিট 28-এর দিকে আসবো। আচ্ছা, কেউ জিজ্ঞেস করছিলাম, মুশফিক বলো তো কি সমস্যা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কালকে একটা নোটিশ দেখলাম যে এই স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ মানে হুম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে মেডিকেল এডমিশন একটা নোটিশ দিছিল যে ওইটা কি মানে সঠিক যে 200 নাম্বার থাকবে জিপিএ এর উপর তার 100 নাম্বারের পরীক্ষা হবে? হ্যাঁ, এটা ঠিক আছে তো। এটা তো আগে থেকে। আচ্ছা, তোমরা অবাক হইছো কি কারণে? যে তোমরা আশা করতেছিলা জিপি এর উপরে স্কোরিংটা কমে যাবে সেই জন্য? না স্যার, আমরা আগে দিয়ে শুনছিলাম এই কিছুদিন আগে বলছিল না যে বৈঠকে 100 নাম্বারের মানে জিপিএ থেকে রাখবে, এরকম একটা কথা শুনছিলাম। সেজন্য এখন এইটা সঠিক নাকি কোনটা ওইটা সেজন্য। না, 100 নাম্বারের জন্য কোনো বৈঠক হয় নাই। বৈঠক এইটাই হয়েছে, এটাই সঠিক। আচ্ছা ঠিক আছে, মানে এই নোটিশ যেটা দিছে এটা কারেক্ট? হ্যাঁ, এটা কারেক্ট। আচ্ছা স্যার, ধন্যবাদ। মানে ভর্তি পরীক্ষার পদ্ধতি, মেডিকেল ভর্তি পরীক্ষার পদ্ধতি, ভার্সিটির না, মেডিকেল ভর্তি পরীক্ষার পদ্ধতি আগে যা ছিল 100% হুবহু তাই রয়ে গেছে, ঠিক আছে? জি এটা স্যার। সবার জন্যই কথা। মেডিকেল ভর্তি পরীক্ষার পদ্ধতি আগে যা ছিল 100% হুবহু সেম রয়ে গেছে, এটাই। আচ্ছা ঠিক আছে। হম, হাত তুলতেছে দেখা যায়। আচ্ছা, মাহিমা বলো। স্যার ওএমআর গুলো তো চলে আসছে না অফিসে? হ্যাঁ হ্যাঁ, আসছে, আসলে নিতে স্যার তো পারবো। যারা টাউনের বাইরে আছি আমরা, স্যার ওগুলা কি করে পাবো? তোমাদের কি ডাইজেস্ট নেওয়া হয়ে গেছে? জি স্যার, ডাইজেস্ট পাইছিলাম। ম্যাথ প্রোগ্রামে ভর্তি হয়েছো? জি স্যার। ম্যাথ প্রোগ্রাম করো, ম্যাথ। না স্যার, ম্যাথ প্রোগ্রামে এখনো ভর্তি হই নাই স্যার, ও, টাউনের বাইরে আছি এই জন্যে। আচ্ছা বুঝছি। আচ্ছা, ওই তোমাদের গ্রুপে ফোন নাম্বার দেওয়া আছে না দুইটা? ওগুলাতে একটু কল দিবা, কুরিয়ারে পাঠাবে। হ্যাঁ, বললে কুরিয়ারে পাঠাবে, সমস্যা নেই। জি আচ্ছা স্যার। স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা, বুঝতে পারছি, কয়েকটা হাত উঠছিল খুব সম্ভবত এই কারণেই, যে বাইরের লোকজন কিভাবে নিবে, তাই না? আচ্ছা আচ্ছা, একটু বিরতি রাখো। হ্যাঁ, বিরতি রাখো, একটু পানি টানি খাও, ফ্রেশ হও, 2-3 মিনিট, আসতেছি আমিও।
আচ্ছা আবির, কি সমস্যা বলো তো? আব্দুল কাইয়ুম শিকদার, কিছু বলবা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা স্যার, রেটিনা যে র্যাঙ্কিংটা মানে র্যাঙ্কটা দেয়, মেরিট লিস্ট যেটা দেয় এক্সামের হুম। ওটা কি চট্টগ্রামের নাকি শুধুমাত্র আমাদের বেচের? ওইটা তোমাদের শিফটে তোমরা যারা ক্লাস করতেছো তাদের। এটা তোমরা, আচ্ছা দেখো, একটা ছোট্ট একটা জিনিস বোঝো না কেন বলো তো? তোমরা যে শিফটে ক্লাস করতেছো, হ্যাঁ, হুম, তোমাদের পরীক্ষা হচ্ছে, মনে করো ধরো আজকে পরীক্ষা হলো পরিপাক, হ্যাঁ, হুম, অন্য শিফটে কি পরিপাক পরীক্ষা হয়েছে? এটা তো হয় মানে নাই। হ্যাঁ, না সেটা তো ঠিক আছে। কম্বাইন্ড রেজাল্টটা কখন হওয়া সম্ভব? যখন সব ব্যাচে একই পরীক্ষা হবে, তখন না কম্বাইন্ড রেজাল্টটা হওয়া সম্ভব। হ্যাঁ, তো এখন যেগুলা পরীক্ষা হচ্ছে, এগুলা হচ্ছে তোমাদের শিফটে যে কয়জন তোমরা পরীক্ষা দিচ্ছ তাদের মধ্যে। আহ, এটা। আচ্ছা, বুঝছি তারপরে স্যার। এটা নিয়ে তোমাদের অনেকের ইয়ে আছে, হ্যাঁ, যে তাহলে তোমরা মানে হয়তো, অন্য বেচদের স্টুডেন্টের সাথে মানে নিজেদেরকে আমি কম্পেয়ার কেমন করবো? হ্যাঁ সেটা তো এখন সম্ভব না। সেটা হবে এই লেকচার গুলা শেষ হয়ে গেলে, যখন পেপার ফাইনাল যখন শুরু হবে, যে সবাই একসাথে পেপার ফাইনাল দিবে, সাবজেক্ট ফাইনাল দিবে, মডেল টেস্ট দিবে, তখন শুরু হবে। এখানে তোমাদেরকে আই ওয়াশ করা একটা কথা বাজারে আছে, হ্যাঁ, যে তোমাদের আই ওয়াশ করা বা ব্রেন ওয়াশ করা একটা কথা বাজারে আছে, যে কি হচ্ছে কি কম্বাইন্ড রেজাল্ট সাথে সাথেই দেওয়া হয়, হে করা হয়, সে করা হয়। আরে বেকুব, তুই পরীক্ষা দেওয়ার সাথে সাথে মোবাইলে মেসেজ যদি যায়, হ্যাঁ, হ্যাঁ, তুমি মনে করো 8টা 10-এ পরীক্ষা দিছো, 8টা 10-এ কি পুরো 1000 জন পরীক্ষা দিছে? আটটা না, দশে তো তুমি বা 50 জন দিছে, তো তখন তোমার হ্যাঁ, কাছে যে মেসেজটা যাচ্ছে, ওটা তো 50 জনের মধ্যে তোমার সিরিয়াল দিয়েছে। আর তোমাকে হ্যাঁ, যদি বিকেল বেলা রেজাল্টটা পাঠায়, দেখা যাবে তোমার সিরিয়াল 500 হয়ে গেছে। এগুলা ভুংচুং কথায় কান দেওয়ার কোনো প্রয়োজন নাই। না, না, এমনি এরকম কোনো কথা কান দিয়ে বলতেছি না, এমনি জিজ্ঞেস করা ছিল। ঠিক আছে, বুঝছি, আমি ইন আর জেনারেল সবার জন্য বললাম আর কি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। আর স্যার, ওই একটা ওয়েবসাইট দিছিল না রেজাল্টের দেখার জন্য? হ্যাঁ, হ্যাঁ। ওইটা তো মনে হয় মানে আবার হচ্ছে না, একদিনেরটাই আসতেছে খালি। 27 তারিখ না কয় তারিখে দিছিল, ওইটাই আসতেছে, আর মানে চেঞ্জ হয় না। পরের পরের গুলা আসে নাই? না, ও আচ্ছা, তাহলে এটা দেখতে বলতে হবে। আচ্ছা, তারপরে ইসরাত ফারহানা তারিন, বলো তো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার গতবার তো আমাদের মানে মেডিকেল ভর্তি পরীক্ষায় জিকে তে শুধু বাংলাদেশ বিষয়াবলী ছিল, এবারও কি সেম? হ্যাঁ, এবারও সেম থাকবে, তবে সার্কুলার না হওয়া পর্যন্ত আমরা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। হ্যাঁ, তো বিষয়টা আর থাকবে সার্কুলারের মধ্যে। হ্যাঁ, সার্কুলার দেবে ভর্তি পরীক্ষার 1.5 মাস, স্যার কি বলে, 1.5 মাস বা 2 মাস আগে। আচ্ছা স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ। তবে গতবারের সার্কুলার অনুযায়ী যেটা ফাইনাল কথা, সেটা হচ্ছে ওই শুধু বাংলাদেশ বিষয়ে বলেই পড়তে হবে। এবারও তাই থাকবে, কিন্তু আমি তো আর স্বাস্থ্য অধিদপ্তরের ইয়া না, বা আমি তো আর স্বাস্থ্যমন্ত্রী না। হ্যাঁ, এই জন্য আমি তো এখনই ফাইনাল বলে দিতে পারতেছি না, এটা হলো কথা। হ্যাঁ, কিন্তু গতবারের সার্কুলার অনুযায়ী এটা শুধু বাংলাদেশের উপরেই হবে। ঠিক আছে, বাকি আচ্ছা, গিয়াস অনেক আগে হাত তুলছিল, বলো। গিয়াসউদ্দিন। আচ্ছা ঠিক আছে, আমরা পড়া শেষ করি, তারপরে আবার কথা বলবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। কোত্থেকে আসলে এতক্ষণ পরে, বলো। স্যার, এই আমাদের ম্যাথ প্রোগ্রামের যে
প্রশ্ন ব্যাংক গুলা দিবে বলছে, এগুলো এখনো দিচ্ছে না যে স্যার? হ্যাঁ, আসে নিয়ে যাইতে পারবা তো, এগুলো আসছে। প্রশ্ন ব্যাংক আসছে, আর যেটা ওএমএস শিট ওটাও আসছে স্যার? হ্যাঁ, এখন সবই আসছে। আচ্ছা স্যার, তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমরা শোষণের বিষয়গুলো পড়ছিলাম। তো এখন আমাদের একটা জিনিস আলাদা করে শেষে গিয়ে, যে কি বৃহদান্ত্র। বৃহদান্ত্র নিয়ে, এটা নিয়ে আমরা গত ক্লাসেই পড়ছি যে বৃহদান্ত্রের অংশগুলো কি ছিল। 3টা অংশ, সিকাম, কোলন, মলাশয়। হ্যাঁ, তো সেগুলোই এখানে আবার লেখা আছে। সিকামের সাথে কি থাকে? অ্যাপেন্ডিক্সটা থাকে। সিকামের সাথে যে লাগানো, এই যে এখানে নিচে আঙ্গুলের মতো প্রবর্ধন, অ্যাপেন্ডিক্সটা থাকে। আচ্ছা, অ্যাপেন্ডিক্সকে কি বলা হয়? অ্যাপেন্ডিক্সকে কি বলা হয় এটা একটু লিখে রাখিও, বা ডাইজেস্টে হয়তো দেওয়া আছে যে কি, এটাকে উপকারী জীবাণুর ভান্ডার বলা হয়। অ্যাপেন্ডিক্সের মধ্যে আমাদের মিথজীবী ব্যাকটেরিয়া গুলো থাকে। হ্যাঁ, ওই জন্য এটাকে উপকারী জীবাণুর ভান্ডার বলে। স্যার এখানে ইউ আকৃতি এগুলো পড়বা। তারপরে এই যে ঊর্ধ্বগামী কোলন, অনুপ্রস্থ কোলন, এগুলো গত ক্লাসে আমরা আলোচনা করছি, পড়বা। বৃহদান্ত্রের অংশগুলা, বৃহদান্ত্রের কাজের মধ্যে ওই যে ব্যাকটেরিয়া গুলো থাকে, আমাদের মিথজীবী ব্যাকটেরিয়া বৃহদান্ত্রে বাস করে, প্রায় 500 প্রজাতির মিথজীবী ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া দ্বারা কি হয়? খাদ্যবস্তুর জারণ ও পচন ঘটে। আচ্ছা, খাদ্যবস্তুর জারণ খেয়াল করো, আমাদের পরিপাক নালীতে কিন্তু কি নাই? সেলুলোজ হজম করার এনজাইম নাই, সেলুলোজ এনজাইমটা নাই। তো আমরা যারা শাকসবজি খাচ্ছি বা এটা সেটা যেগুলো খাচ্ছি, এগুলো কিন্তু অপরিবর্তিত অবস্থায় একেবারে শেষ পর্যন্ত চলে গেছে, বৃহদান্ত্রে চলে গেছে। হ্যাঁ, তো বৃহদান্ত্রে গিয়ে ওখানে যে মিথজীবী ব্যাকটেরিয়া গুলো আছে, সেগুলা এই শাকসবজি যেগুলো আমরা খাচ্ছি, সেলুলোজ, হেমিসেলুলোজ বা অপাচ্য পলিস্যাকারাইড গুলাকে ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়ায় ভাঙতেছে। ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়ায় ভেঙে কিছু অ্যাসিড উৎপন্ন করে, অ্যাসিটিক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড, এগুলো উৎপন্ন করে। হ্যাঁ, আর সাথে কিছু গ্যাস উৎপন্ন হয়, কি? কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন, মিথেন গ্যাস। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই জিনিসটা একটু পড়বা যে আমাদের মিথজীবী ব্যাকটেরিয়া যেগুলো কি বলে বৃহদান্ত্রে থাকে, কি করে? সেলুলোজ, হেমিসেলুলোজ বা আমাদের পরিপাকের অযোগ্য যে বিষয়গুলা, আমাদের তো আর সেলুলোজ এনজাইম নাই, সেজন্য সেগুলোকে ফার্মেন্টেশন করে ভাঙে। ঠিক আছে? আচ্ছা, আর বৃহদান্ত্রে এই ব্যাকটেরিয়া গুলো আরো কি তৈরি করে? ভিটামিন কে এবং বি12 উৎপন্ন করে। আচ্ছা, অপশনে যদি বি12 না থাকে, শুধু লিখছে এ বি সি ডি, এরকম বি দাগায় দিয়ে আসবা। হ্যাঁ, আচ্ছা। তারপরে ক্ষরণের মধ্যে দেখো, বৃহদান্ত্রের মিউকোসাতে কি আছে? গবলেট কোষ আছে। গবলেট কোষ থেকে মিউকাস খরিত হয় এবং ভিতরটা পিচ্ছিল থাকে। এটা নিয়ে অনেকে হয়তো প্রশ্ন জিজ্ঞেস করতে পারো যে গবলেট কোষ একটু আগে দেখলাম ক্ষুদ্রান্ত্রের মধ্যেও, আবার দেখি বৃহদান্ত্রের মধ্যেও। তাহলে প্রশ্ন যদি আসে যে গবলেট কোষ কোথায় পাওয়া যায়, তখন কি দাগাবো? তখন অপশনের মধ্যে যদি ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র দুইটাই থাকে, তুমি দাগাবে বৃহদান্ত্র, কারণ বৃহদান্ত্রের মধ্যে সবচেয়ে বেশি থাকে। হ্যাঁ, আর প্রশ্ন যদি ওভাবেই করে যে গবলেট কোষ কোথায় বেশি পাওয়া যায়, তাহলে উত্তর হবে বৃহদান্ত্র। এখানে লিখে রাখো, বৃহদান্ত্রে বেশি পাওয়া যায়। আচ্ছা, আর হচ্ছে বৃহদান্ত্রের মধ্যে দৈনিক কি পরিমাণে তরল খাদ্যমণ্ড বা, ওরে বাপ, এখানে কারেকশন করো, এটা কাইম, বড় করে করি, না হলে তোমাদের চোখে পড়বে না। এটা কি হবে বলতো? কাইম হবে। বইয়ের মধ্যে কাইল লিখছে, এটা কাইম হবে। কাইল তো লসিকা। ঠিক আছে? তরল মণ্ড বা কাইম বৃহদান্ত্রে প্রবেশ করে। ঠিক আছে, এরপরে মলত্যাগের যে বিষয়টা, সেটা হচ্ছে কি, আমাদের এই অপাচ্য খাদ্যবস্তু, যেগুলো অপাচ্য খাদ্যবস্তু, যেটাকে পরিপাক করা যায় না, যেটা দেহ থেকে নিষ্ক্রান্ত হবে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে রাফেজ। হ্যাঁ, এটাকে বলা হয় রাফেজ। আর ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে এই বৃহদান্ত্রের মধ্যে আমাদের অপাচ্য খাদ্যবস্তুগুলো আসলো, এসে জমে থাকলো, হ্যাঁ, কিছুক্ষণ অবস্থান করলো, আর সেই সময়ে বৃহদান্ত্রের মধ্যে তো ব্যাকটেরিয়াও আছে। এই ব্যাকটেরিয়ার বিক্রিয়ায় ওখানে কি হলো? হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয়, হাইড্রোজেন সালফাইড উৎপন্ন হয়। সেজন্যই এই বর্জ্য জিনিসটা গন্ধযুক্ত হয়। আচ্ছা,
তাহলে এই জিনিসগুলো একটু পড়বা। আর এরপরে আমাদের ওই শনাক্তকারী বৈশিষ্ট্য যেগুলো আছে, শনাক্তকারী বৈশিষ্ট্যের মধ্যে পাকস্থলীর শনাক্তকারী বৈশিষ্ট্য, পাকস্থলী শনাক্তকারী বৈশিষ্ট্যের ক্ষেত্রে তুমি কি পড়বা? প্রথম বৈশিষ্ট্য যেটা আছে, এটার প্রাচীরের 5টা স্তর কি কি? সেরোসা, পেশি স্তর, সাবমিউকোসা, মাসকুলারিস মিউকোসা, মিউকোসা, ঠিক আছে? তারপরে পেশি স্তর আবার 3 ধরনের আছে। 3 নাম্বার আর 4 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। যে মিউকোসা স্তরে যে ভাগগুলো আছে সেই ভাগগুলোকে কি বলে? রুগী বলা হয়, ঠিক আছে? এবং সেই মিউকোসায় আরো কি আছে? গ্যাস্ট্রিক গ্রন্থি আছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা ক্ষুদ্রান্ত্রের ক্ষেত্রেও একই রকম ভাবে যে প্রাচীরের স্তরগুলো কি আছে, মিউকোসা স্তরে কি পাওয়া যায়? ভিলাই পাওয়া যায়, গবলেট কোষ, শোষণক্ষম কোষ, এই জিনিসগুলো পাওয়া যায়। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, স্থূলতা, ঠিক আছে? স্থূলতা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসে প্রায়। আচ্ছা, স্থূলতা জিনিসটা কি? হ্যাঁ, স্থূলতা হচ্ছে কি, আদর্শ দৈহিক ওজনের যদি 20% বা তারও বেশি মেদ শরীরে জমা থাকে তাহলে আমরা স্থূল বলবো। হ্যাঁ, মনে করো একটা কি বলে, একটা লোকের ওজন হচ্ছে 100 কেজি। হ্যাঁ, একটা লোকের ওজন 100 কেজি এবং তার শরীরে চর্বি জমা আছে 20 কেজি বা তারও বেশি, হ্যাঁ 25 কেজি চর্বি আছে, তাহলে আমরা লোকটাকে কি বলবো? স্থূল বলবো। আচ্ছা, এবং এই স্থূলতা নির্দেশ করার জন্য আমাদের দেহের উচ্চতা এবং ওজনের যে একটা আনুপাতিক সূচক, সেটাকে আমরা কি বলি? বডি মাস ইন্ডেক্স। আচ্ছা, এখানে কিভাবে এটা হিসাব করা হয় শিখছো নিশ্চয়ই ইন্টারে। তারপরেও একটু বলি যে কি, দেহের ওজনকে কিসে নিতে হবে? কেজি এককে। ওজনকে কেজি এককে নিতে হবে। ধরো 80 কেজি, হ্যাঁ, কারো ওজন, আর তার দেহের উচ্চতাকে মিটারে নিতে হবে, মিটার। মনে করো উচ্চতা হচ্ছে 1.6 মিটার, তাহলে মিটার স্কয়ার হয়ে যাবে, হ্যাঁ, মিটার স্কয়ার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে উচ্চতাকে দেহে ওজনকে, দেহের ওজনকে উচ্চতার বর্গ দিয়ে ভাগ করতে হবে, উচ্চতার বর্গ দিয়ে। এবং উচ্চতাটা অবশ্যই কোন এককে? মিটার এককে। ওজনটা অবশ্যই কোন এককে? কেজি এককে। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে বিএমআই এর একক কি, বিএমআই এর একক কিন্তু এইটা, কেজি পার মিটার স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা একটু পড়বা। আর হচ্ছে বিভিন্ন রকমের বিএমআই দিয়ে কি নির্দেশ করা হয়? হ্যাঁ, বিভিন্ন রকমের বিএমআই দিয়ে কি নির্দেশ করা হয় এই জিনিসটা একটু পড়বা। যে বিএমআই 18.5 থেকে 24.99 হলে আমরা স্বাভাবিক ওজন বলি, 25 থেকে 29.99 হলে অতিরিক্ত ওজন বলি, হ্যাঁ, 30 থেকে 34.99 হলে স্থূলতা শুরু হয়, মানে 30 থেকে স্থূলতার শুরু। স্বাভাবিক কত? 18.5 থেকে 24.99। এই 18.5 এর নিচে যাদের, একেবারে হ্যাংলা পাতলা যেগুলো 18.5 এর নিচে, এটাকে বলা হয় স্বাভাবিকের চেয়ে কম ওজন। আচ্ছা, আর অতিরিক্ত হচ্ছে 29.9। এখানে খেয়াল করবা এই যে দশমিকের পরে যে 9 আছে, 9 এটাও কিন্তু খুবই ধর্তব্য বিষয়। হ্যাঁ, 29.99 এটার থেকে যদি 30 হয়ে যায় তাহলে পরের স্তরে চলে যাবে। হ্যাঁ, 39.99 সেখান থেকে যদি আর 1 পয়েন্ট বেড়ে 40 হয়ে যায় তাহলে পরের স্তর হয়ে যাবে, ঠিক আছে? এই পয়েন্ট গুলো একটু খুবই ভালো করে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এবং এগুলো একদম স্পেসিফিক ভাবে আসে। তোমাকে বলছে যে কি 35 থেকে 40 পর্যন্ত হচ্ছে স্থূলতার দ্বিতীয় স্তর। খেয়াল করো, 35 থেকে 40 পর্যন্ত স্থূলতার দ্বিতীয় স্তর। কথাটা সত্য নাকি মিথ্যা? মিথ্যা। মিথ্যা। কথাটা মিথ্যা। হ্যাঁ, 35 থেকে 39.99 পর্যন্ত হচ্ছে আমাদের দ্বিতীয় স্তর, ঠিক আছে? তারপরে 30 থেকে 34.99 পর্যন্ত প্রথম স্তর। একদম পয়েন্ট টু পয়েন্ট এটা বলতে হবে। আর হচ্ছে 40 এবং তার বেশি হইলে, 40 এবং তার বেশি, এটা এমন না যে 40 এর বেশি। এই যে 39.99 তারপরের 1 পয়েন্ট বাড়লে যে 40 হবে, 40 থেকেই তৃতীয় স্তর। 40 এবং 40 এর বেশি যা আছে সেটা হচ্ছে তৃতীয় স্তর, ঠিক আছে? আচ্ছা, পরের পাতায় গিয়ে এই যে বক্সটা আছে, এই বক্স থেকেও পড়তে পারো, আর আগের পাতায় ছবির নিচে যেটা দেওয়া আছে সেখান থেকেও পড়তে পারো, তোমার যেটা সুবিধা হয়। আর এখানে এই যে একেবারে যদি অনেক বেশি স্থূলতা থাকে, হ্যাঁ, বিএমআই কত 50 থেকে 100, তখন আমরা কি বলি? মরবিড ওবেসিটি। হ্যাঁ, যে এই মানুষটা আসলে
মানে খুবই খারাপ অবস্থা, ওনার স্বাস্থ্যগত সমস্যা এত বেশি হবে যে আমরা ধরেই নেই যে ওনার অনেক বেশি রোগ ব্যাধি হবে এবং উনি খুব একটা কি বলে সহজ জীবন যাপন করতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, তো এখানে এই যে শরীরের ওজন কম, হ্যাঁ, সেটা কত বিএমআই? 18.5 এর নিচে। ঠিক আছে? আর বাকিগুলা ওই আগের পাতায় ছবির নিচেই ছিল। আচ্ছা, এখন এই স্থূলতা নিয়ে চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় আলাপ আলোচনা করা হয়, স্থূলতার কারণ, লক্ষণ, প্রতিকার, এই বিষয়গুলো নিয়ে স্টাডি করা হয়, হ্যাঁ, সেই চিকিৎসা বিজ্ঞানের সেই শাখাটাকে কি বলে? বেরিয়াট্রিক্স। হ্যাঁ, এটার নাম হচ্ছে বেরিয়াট্রিক্স। একজন ডাক্তার আছে, হ্যাঁ, বলো তো ডাক্তার তার নাম কি? সবাই চেনার কথা। জাহাঙ্গীর কবির। জাহাঙ্গীর কবির। না স্যার, ওনাকে ডিসকভারিতে দেখা যায়, বাট ওনার নামটা জানি না। তাই না? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই যে লোকগুলা দেখো, এই যে মোটা মানুষ নিয়ে কাজ করেই একদম ইয়া হয়ে গেছে, তাই না? আচ্ছা, তো সেজন্য মোটা হওয়ার দরকার নাই। হ্যাঁ, মোটা হওয়ার চিকিৎসা করার দরকার। হ্যাঁ, চিকিৎসক হও, চিকিৎসক। হ্যাঁ, মোটা রোগী হয়েও না। আচ্ছা, এখানে এখানে একটু বিষয় আছে, খেয়াল করবা, যেটা হচ্ছে তুমি এইখানে যে রোগ ব্যাধি গুলা পড়তেছো, হ্যাঁ, এগুলা কি? এগুলো হচ্ছে স্থূলতার কারণে কি হইতে পারে। স্থূলতার কারণে করোনারি হৃদরোগ, টাইপ 2 ডায়াবেটিস, ক্যান্সার, হ্যাঁ, তারপরে কি ক্যান্সার, কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, এই টাইপের, তারপরে উচ্চ রক্তচাপ, এগুলো হচ্ছে স্থূলতার কারণে হয়। মানে এগুলো স্থূলতার ফলাফল, এগুলো স্থূলতার কি ফলাফল। আবার আরো কিছু রোগের উদাহরণ তোমরা সামনে পাবা, সেগুলো কি? সেগুলো হচ্ছে স্থূলতার কারণ। এই রোগগুলা হলে স্থূলতা হবে, ওগুলো হচ্ছে স্থূলতার কারণ। আর এখন যেগুলো পড়লা, এগুলো হলো স্থূলতার ফলাফল, যে স্থূলতা হইলে এই জিনিসগুলো শরীরে হতে পারে। ঠিক আছে? আচ্ছা, এগুলো একটু খেয়াল করবা, ওলট পালট যেন না হয়। ঠিক আছে? আর এখানে প্লাস ডি লিখে রাখো, ডাইজেস্টের মধ্যে আরো দুই একটা লেখা থাকবে যে স্থূলতার কারণে কি কি হয়, প্লাস ডি লেখো। আচ্ছা, এখন আসো স্থূলতার কারণ। একটু আগে হ্যাঁ তোমরা একটা কথা শুনছো যে কি ক্ষুধায় তৃপ্তি দানকারী কিছু হরমোন আছে, তাই না? যেটা ডাইজেস্ট থেকে আমরা পড়তে বলছিলাম কি কি আছে, হ্যাঁ, পেপটাইড ওয়াই ওয়াই, তারপরে গ্রেলিন, হ্যাঁ, তারপরে ভ্যাসো অ্যাক্টিভ ইন্টেস্টাইনাল পলিপেপটাইড, এরকম কিছু। নামগুলা হয়তো তোমাদের কাছে কঠিন লাগতেছে, কঠিন না, সোজা। হ্যাঁ, আচ্ছা, পলিপেপটাইড মানে তো পলিপেপটাইড, অ্যামাইনো অ্যাসিডের পলিমার। হ্যাঁ, আচ্ছা, তা কি যেন বলবো, আচ্ছা, হ্যাঁ, তাহলে ওই যে হরমোন গুলা, ওই হরমোন গুলা কি করে? ক্ষুধায় তৃপ্তি দেয়। ওই হরমোন গুলার কার্যকারিতায় যদি সমস্যা থাকে, তাহলে সহজে তৃপ্তি আসবে না। একটা মানুষ খাইতে বসলে অনেকক্ষণ খাইতে থাকবে, খাবেই, শেষ সমানে খাবে। একেবারে পেট টেট ফুলে একবারে আর ভিতরে ঢুকতেছে না, শেষ জায়গাটা না থাকা পর্যন্ত সে খাইতেই থাকবে, কারণ তার খাইতে ইচ্ছা করবে, তৃপ্তি আসবে না ক্ষুধার। হ্যাঁ, আচ্ছা, তো সেই বিষয়টা কিসের মধ্যে পড়ে যাবে? স্থূলতার কারণের মধ্যে পড়ে যাবে। আচ্ছা, দেখো এখানে জিনগত কারণ। প্রথমে হেডলাইন পড়বা, হেডলাইন, যে কি কি কারণ আছে স্থূলতার। জিনগত কারণ, পারিবারিক জীবনযাত্রা, জাস্ট হেডলাইন গুলা দেখো। আবেগ, মন খারাপ হইলে স্থূলতা হতে পারে, মন খারাপ করা যাবে না, বিষণ্ণতায় ভোগা যাবে না। হ্যাঁ, কেন? কারণ মন খারাপ হলে বা বিষণ্ণতায় থাকলে, হ্যাঁ, মানুষ কি করে? বিষণ্ণতা থেকে মুক্ত হওয়ার জন্য এটা সেটা করার চেষ্টা করে। দেখা যায় যে একটু খাইতে গেল কোথাও, হ্যাঁ, খাবার গুলা মজা লাগতে থাকে। হ্যাঁ, এগুলা অনেক বেশি মানে একটার উপরে আরেকটা, তার উপরে আরেকটা, এরকম নির্ভরশীল বিষয় আর কি। ধাপে ধাপে এগুলো একটা পর্যায়ে গিয়ে স্থূলতা সৃষ্টি করবে। ঠিক আছে? আচ্ছা, তো এগুলো একটু হেডলাইন গুলা পড়বা। জিনগত কারণ যেটা, সেটা আমরা একটু পড়বো। দেখো, আমাদের এই যে শরীরের মেদ সঞ্চয়, হ্যাঁ, এই যে বিষয়টা, এটা নিয়ন্ত্রণ করে হচ্ছে গুচ্ছ জিন। ওই তোমরা জিন তত্ত্বে যে ইয়া পড়ো, পলিজিন পড়ো, গুচ্ছ জিন, হ্যাঁ, এক ধরনের গুচ্ছ জিন এটা নিয়ন্ত্রণ করে, প্রথম কথা এটা। এবং সেই গুচ্ছ জিন দিয়ে আসলে কিসের কার্যকারিতা নিয়ন্ত্রণ হয়? লেপটিন হরমোনের, লেপটিন। ঠিক আছে? ওই তোমরা সমন্বয় নিয়ন্ত্রণে পড়ছো যে হাইপোথ্যালামাসের এডিপোজ কোষ থেকে কি খরিত হয়? লেপটিন হরমোন খরিত হয়। লেপটিন কি করে? মানুষের ক্ষুধা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে? আচ্ছা, তো ওই লেপটিন হরমোনের ক্ষরণটা যদি বাধাগ্রস্ত হয়, হ্যাঁ, ওই লেপটিন হরমোন ক্ষরণকারী যে জিন আছে, সেই জিনের যদি মিউটেশন ঘটে, তাহলে লেপটিন হরমোন ক্ষরণ হবে না। ঠিক আছে? আর লেপটিন হরমোন ক্ষরণ না হলে মানুষের ক্ষুধা দূর হবে না, মানুষ খেতেই থাকবে। আচ্ছা, তাহলে একটা কারণ আসবে, দেখো আমরা লিখে দিচ্ছি এখানে, লেপটিন জিনের মিউটেশন। এবং কি
মেলানোকর্টিন রিসেপ্টরের মিউটেশন, লেপটিন হরমোনটা গিয়ে কাজ করে কিসের উপরে? মেলানোকর্টিন রিসেপ্টরের উপরে, ঠিক আছে? তো সেই রিসেপ্টরের মধ্যেও সমস্যা। আবার আরেক ধরনের জিনগত সমস্যা আছে, নাম হচ্ছে প্রাডের উইলি সিনড্রোম। হ্যাঁ, তো এই সমস্ত ক্ষেত্রে এই ক্ষুধার নিয়ন্ত্রণটা থাকে না, ক্ষুধার তৃপ্তি আসে না, মানে খাবার খেলে হ্যাঁ ক্ষুধা দূর হয় না, হ্যাঁ মানে খাবার একটা উদ্দীপনা থেকেই যায় ভিতরে ভিতরে। তো এইটা হচ্ছে স্থূলতার একটা বড়সড় কারণ। আর এরপরেও আরো কিছু কারণ আছে যেগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার সত্য মিথ্যার মধ্যে আসবে। যে একই পরিমাণে খাবার খেলে পুরুষ দেহে মেদ জমার সম্ভাবনা বেশি, তখন সেটা হবে মিথ্যা কথা। একই পরিমাণে খাবার খেলে নারী দেহে মেদ জমার সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে? আচ্ছা, তারপরে গর্ভ অবস্থা। গর্ভ অবস্থায় নারী দেহে ওজন বেড়ে যায়, 4 থেকে 6 পাউন্ড ওজন বেড়ে যায়। নিদ্রাহীনতা, শিক্ষার অভাব, হ্যাঁ, তারপরে অসুখ। হ্যাঁ, কি কি অসুখ? এই যে একটু আগে আমি বলছিলাম যে প্রথমে যে অসুখগুলো বলা আছে সেগুলো কি? সেগুলো হচ্ছে স্থূলতার কারণে ওই অসুখগুলা হতে পারে। আর এগুলা কি? এই অসুখগুলা শরীরে থাকলে স্থূলতা হতে পারে। সে এখন বেশি করে খাক আর না থাক, রোগের কারণে সে স্থূল হয়ে যাবে। কারণ এই রোগগুলাতে হরমোনাল ক্ষরণটা অস্বাভাবিক হয়, যেমন পলিসিস্টিক ওভারি সিনড্রোম, ঠিক আছে? স্টেরয়েড হরমোন যেগুলা খরিত হয় ওভারি থেকে, সেগুলার লেভেলটা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে না, ঠিক আছে? তারপরে কুশিং সিনড্রোম, অ্যাড্রেনাল গ্রন্থির সমস্যা। তারপরে হাইপোথাইরয়েডিজম, থাইরয়েড গ্রন্থির সমস্যা। হ্যাঁ, মানে থাইরয়েড গ্রন্থির ক্ষরণ কমে গেছে। হ্যাঁ, থাইরয়েড গ্রন্থির যে খরিত হরমোন সেগুলো দিয়েই কি হয়? দেহের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রিত হয়। তো থাইরয়েডের ক্ষরণ যদি কমে যায় তাহলে দেহের বিপাক ক্রিয়া ভালো মতো হবে না। তুমি যে চর্বিটা খাইছো, তুমি যে খাবারটা খাইছো সেটা বিপাক হয়ে শক্তি উৎপাদন হচ্ছে না ভালো মতো। হ্যাঁ, তার মানে এগুলো শরীরে জমে তুমি মোটা হতে থাকবা, ঠিক আছে? কিন্তু তুমি কিন্তু খুব বেশি খাও না, তোমার হরমোনের সমস্যা, হ্যাঁ, সেজন্য স্থূলতা হইতে পারে। কিছু ওষুধ আছে যেগুলো খাইলে কি হয়? স্থূলতা হয়, কারণ এই ওষুধগুলো হচ্ছে কি স্টেরয়েড ওষুধ, ঠিক আছে? যেমন কর্টিকোস্টেরয়েড। স্টেরয়েডের মধ্যে কি? স্টেরয়েড জিনিসটা মূলত কি? লিপিড যৌগ। হ্যাঁ, আচ্ছা, তারপরে কর্টিকোস্টেরয়েড, অ্যান্টিডিপ্রেসেন্ট গুলা, তারপরে বার্থ কন্ট্রোল পিল গুলা, ইনসুলিনেরও একটু এরকম ইফেক্ট আছে। এগুলা পড়বা যে কি ওষুধ খাইলে স্থূলতা হতে পারে, কি রোগে স্থূলতা হতে পারে, গর্ভ অবস্থায় কি পরিমাণে ওজন বাড়ে, ঠিক আছে? তারপরে হচ্ছে জিনগত কি কি কারণ ছিল, এই জিনিসগুলা পড়বা। তাহলে এই পর্যন্তই হচ্ছে তোমাদের পড়াশোনা, বইতে এগুলোই আছে, আর কিছু নাই। আচ্ছা, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে পড়াশোনাগুলো করলাম এগুলোই আজকের পড়া ছিল। তোমাদের আগামী দিন অর্থাৎ আগামীকাল পরিপাকের যে সিলেবাসটা আছে রুটিনে সেটার উপরে পরীক্ষাটা হবে, আর আগামীকালকে কঙ্কালের উপরে ক্লাস হবে, ঠিক আছে? আগামীকাল কি বার? বুধবার, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন ক্লাস শেষ। যাদের প্রশ্ন নাই তারা চলে যেতে পারো, যাদের প্রশ্ন আছে তারা থাক।